আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি অনলাইন ক্লাস। আমরা আজকে ক্লাস করব হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, যে আমাদের কোর্স, সেই কোর্সেরই একটা ক্লাস। এবং ক্লাসটা আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের এফএম রেডিও, অর্থাৎ এফএম রেডিও বাংলাদেশে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে, ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সেটা নিয়ে মূলত আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা আমার আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। এটা কি দেখা যাচ্ছে? আপনাকে দেখতে পাচ্ছেন? যদি আমাকে কেউ একটু ছোট্ট করে হ্যাঁ বলেন, আনমিউট করে, তাহলে Yes, একটু। sir. জি স্যার। ওকে, ভেরি ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্লাইডটা এখানে শেয়ার করা, এফএম রেডিও ইন বাংলাদেশ। এটা একটা 15-16টা স্লাইডের একটা আপনার ক্লাস বা আলোচনা। আমি ক্লাস শেষে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা ক্লাস শেষেই এই কপিটা, অর্থাৎ স্লাইডের কপিটা আপনারা পেয়ে যাবেন। আমি আলোচনাটা শুরু করছি। তো শুরুতেই প্রথমে বলতে চাই যে দেখেন, আমি যখন ক্লাসে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 2004 থেকে 2011 পর্যন্ত, তখন রিয়াল ম্যাস মিডিয়া বলতে জনগণের জন্য যে গণমাধ্যম, এই রিয়াল ম্যাস মিডিয়া আসলে বলা হয় হচ্ছে রেডিওকে। হ্যাঁ, কারণ রেডিওটা আপনার সহজলভ্য, টেলিভিশন তো কেনা অনেক বড় বিষয়। একসময় তো টেলিভিশন আপনার অভিজাত ছাড়া অন্য কেউ ব্যবহারই করতে পারতো না, কিনতেও পারতো না। তো রেডিও সাধারণত আপনার খরচটা কম। এবং আপনার খেয়াল করে দেখবেন, যারা আমাদের গ্রামের দরিদ্র মানুষ, তাদের বাসায় কিছু থাক আর না থাকে, একটা রেডিও কিন্তু থাকে। আর রেডিওতে আপনার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে সকল তথ্য উপাত্ত দেওয়া হয় সেটা আসলে ম্যাস পিপলের হচ্ছে আপনার আহ উপকারের জন্য। হ্যাঁ, সেজন্য রেডিওকে আসলে রিয়াল ম্যাস মিডিয়া বলা হয়। পরবর্তীতে রেডিও, আমরা যে ধরেন নব ঘুরে ঘুরে রেডিও যেটা যেটা শুনতাম গ্রামের বাড়িতে, যেটা আমরা এএম বলতাম আর কি। হ্যাঁ, সেটার পরবর্তীতে এফএম ফ্রিকোয়েন্সি আপনার সম্প্রসারিত হয়, এবং পরে এফএম রেডিওই তো আপনার বিকশিত হয়। তো বাংলাদেশে আমরা আসলে এখন রেডিও দুটো চরিত্রকে জানি, একটা হচ্ছে এফএম রেডিও আর একটা হচ্ছে আপনার নর্মাল যে পুরাতন সনাতন রেডিও, যাকে আমরা এএম বলি। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আরেক ধরনের রেডিও আছে, হ্যাঁ, তাকে বলে অ্যামেচার রেডিও। অ্যামেচার রেডিও বলতে, সত্যি কথা বলতে, আপনি কোথাও বসে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, সেখান থেকে আপনি একটা তরঙ্গ তৈরি করে আপনি এলাকার কিছু মানুষের জন্য আপনার কিছু অনুষ্ঠান, কিছু আলোচনা, কোনো কিছু আপনার ব্রডকাস্ট করতে পারেন। আপনার যদি ওই যে বিখ্যাত সেই সিনেমাটা, যেটাতে আপনার প্রচন্ড ভূমিকম্প হয়, হ্যাঁ, ওয়ার্ল্ড টু 2020 একটা মুভি ছিল না, ওই যে আপনার জাহাজে করে যায়, বড় ভূমিকম্প হয়, হ্যাঁ, আমেরিকাতে আপনারা দেখেছেন ওই মুভিটার, ওই যে একজন ভদ্রলোক আপনার অ্যামেচার রেডিও দিয়ে অনুষ্ঠান প্রচার করে, সে বলে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই সিনেমাটা দেখেছেন। আমেরিকাতে কিন্তু এই অ্যামেচার রেডিওর আপনার বড় ধরনের আপনার প্রচলন আছে। ঠিক আছে, আজকে আমরা ওই আলোচনায় যাচ্ছি না, আমরা একেবারেই এফএম রেডিওতে আসি। আমরা যদি এফএম রেডিওর কথা বলি, এখানে আপনার ওই যে শব্দগতার ব্যাপার আছে, হ্যাঁ, যে এফএম এর আসলে এলাবোরেশনটা কি। এফএম এর এলাবোরেশনটা আসলে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। এটা একটু আপনারা মনে রাখবেন, এটা খুব জরুরি, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু পড়াশোনা করি, কিন্তু আসলে কিছু আসলে অনেক ধরনের আপনার মিনিং জানি না। হ্যাঁ, এটা আমি বলবো যারা আপনার শিক্ষার্থী, তো নানা কিছুর ক্ষেত্রে মিনিং জানাটা আপনার প্রয়োজন। হ্যাঁ, যেমন ধরো আমরা প্রতিদিন ওয়াইফাই ব্যবহার করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াইফাই। হ্যাঁ, এগুলো একটু আপনাদের জেনে থাকাটা ভালো, সেটা আপনাদের জন্য পরবর্তীতে ভালো লাগবে। আপনার নিশ্চয়ই হয়তো ওয়াইফাই এর পুরো এলাবোরেশনটা আপনারা জানেন, সেটা হয়তো পরে আপনার কাছে শুনে নিব। তো সামনের দিকে আসি। আমি কি বাংলাদেশে যদি আপনার এফএম রেডিওর কথা বলি, বাংলাদেশে এফএম রেডিওর কথা বললে এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর হচ্ছে একটা আপনার ইনফরমেশন। এই ইনফরমেশন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে আপনার এফএম রেডিওর আপনার লাইসেন্স দেওয়া আছে 28টি, এবং বর্তমানে অন ইয়ারে বা কার্যক্রম পরিচালিত হচ্ছে 19টি। তবে এর মধ্যে অনেকগুলো রেডিও যেগুলো আপনার ফিনান্সিয়ালি ভায়াবল হতে পারেনি, আর্থিক সক্ষমতা অর্জন করতে পারেনি, এবং নানা ক্ষেত্রে আপনার নানা ধরনের জটিলতায় পড়েছে। তার মধ্যে অনেকগুলো রেডিও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি যতদূর জানি বর্তমানে হয়তো 4 থেকে 5টা রেডিও, তারা আর অপারেশনে নেই। তারা একসময় অপারেশন ছিল, তারা অপারেশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলার কারণে। একটু সামনের দিকে যাই। আপনারা জানেন যে বাংলাদেশের বাস্তবতায় লাইসেন্সিং, অর্থাৎ রেডিও লাইসেন্সিং, নট অনলি রেডিও, গণমাধ্যমের লাইসেন্সিংও একটা বড় বিষয়। যে কারা কার জন্য লাইসেন্স দেয়, কোন সরকার কাকে লাইসেন্স দেয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে এফএম রেডিওর একটা লাইসেন্স প্রথম দেওয়া শুরু হয় হচ্ছে বিএনপি সরকারের আমলে। যে বিএনপি সরকার ছিল হচ্ছে 2001 থেকে 2006 সালের যে আপনার বিএনপি সরকার, তখন তখন তারা প্রথম আপনার প্রাইভেট এফএম রেডিওর লাইসেন্স দেওয়া তারা শুরু করে। এবং প্রথমে তারা এই লাইসেন্সটা দিয়েছিল দুটো প্রেক্ষাপটে। একটাকে বলা হচ্ছে, এটা ছিল হচ্ছে ইনফরমেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। নট অনলি ইনফরমেশন, ইনফরমেশন এন্টারটেইনমেন্ট, দুটোর উপর ভিত্তি করে তারা এই লাইসেন্সটা প্রদান করে। এবং প্রথম যে দুটো লাইভ রেডিও চ্যানেল আপনার লাইসেন্স পায়, সে একটা নাম হচ্ছে রেডিও টুডে, যে রেডিওটা এখনো অন এয়ারে আছে, বিভিন্ন জেলা শহর থেকে শোনা যায়, এবং রেডিও ফুর্তি।
আর 111 গভর্নমেন্ট, আপনারা জানেন যে বাংলাদেশে 2007-এর 111 থেকে 2008-এর শেষ পর্যন্ত একটা সরকার ছিল যাকে আমরা 111-এর সরকার বলি। সেই সরকারের সময়টায় দুটো রেডিও লাইসেন্স দেওয়া হয়, একটা নাম হচ্ছে রেডিও এবিসি, একটা নাম হচ্ছে রেডিও আমার। তারপর আওয়ামী লীগ গভর্নমেন্ট আপনার 2009-এর প্রথম দিকে যে সরকার গঠন করে, সেই সরকার আপনার 2024-এর অগাস্ট পর্যন্ত ছিল। এই সরকার এই পুরো টেনিওরে তার আপনার 24টি রেডিওর লাইসেন্স প্রদান করে, হ্যাঁ, এফএম প্রাইভেট রেডিও স্টেশনের। তবে বেশিরভাগ লাইসেন্সই আপনার দেওয়া হয় হচ্ছে 2001 থেকে 2015 সালের মধ্যে। কারণ 2010 থেকে 2015 সালের মধ্যে, কারণ তারপরে আর আসলে এফএম রেডিও লাইসেন্স নেওয়ার আগ্রহটা আসলে মানুষের কমে যায়, বাংলাদেশে কমে যায়। কারণ তখন এফএম রেডিও আপনার শুরুর দিকে যেরকম অত্যন্ত চমৎকার ভাবে বিকশিত হয়েছিল, অত্যন্ত চমৎকার ভাবে আপনার একটা শিল্প হিসেবে দাঁড়াচ্ছিল, সেটার একটা ছেদ পড়ে, অর্থাৎ সেই প্রক্রিয়াটা আহ একটা আপনার একটা মন্দা ভাবের মধ্যে চলে যায়। সে কারণে দেখা যায় 15 সালের পরে আর নতুন করে এফএম রেডিও প্রতিষ্ঠা করা, এফএম রেডিও স্টেশন চালু করা, এই ক্ষেত্রে আসলে কেউ আগ্রহী হয়নি। তারপরে হয়তো লাইসেন্সও আর দেয়া হয়নি। তো এটা হচ্ছে একটা রাফ রাফ আপনার আমাদের লাইসেন্সিং এর হিস্ট্রি বাংলাদেশের এফএম রেডিওর ক্ষেত্রে। একটু সামনের দিকে যাই, আমি আপনাদের দুটো ছবি দেখাচ্ছি। আমি এর আগে আপনাদের ক্লাসে আলাপ করেছি যে রেডিও প্রযুক্তির যে বিকাশ, রেডিও প্রযুক্তির বিকাশ বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন ভাবে হয়েছে। আমি আপনাদের টেলিভিশন পড়ানোর ক্ষেত্রে বলেছি যে টেলিভিশনের বিকাশ যখন হয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন টেলিভিশনের যে প্রযুক্তিগত বিকাশ, এটা যখন আমেরিকাতে সাধিত হয়েছে, আমেরিকান বিজ্ঞানীরা কাজ করেছেন। আমাদের এশিয়াতে জাপানের বিজ্ঞানীরা কাজ করেছেন, জাপানের বিজ্ঞানীরা আউটপুট দিয়েছেন, সেখান থেকে টেলিভিশনের অগ্রগতি হয়েছে। টেলিভিশন নিয়ে কাজ হয়েছে আপনার ইউরোপে, কাজ হয়েছে বিশেষ করে আপনার ব্রিটেনে কাজ হয়েছে, জার্মানিতে কাজ হয়েছে, টেলিভিশনের রাশিয়াতেও কাজ হয়েছে। তো দেখা যায় এরকম যে যখন একটা প্রযুক্তি আপনার সামনে আসে, তখন এই প্রযুক্তির বিকাশের জন্য নানা জায়গা থেকে নানা দেশের বিজ্ঞানীরা নানা ধরনের ইনোভেশনের কাজ করে। রেডিওটাও তাই হয়েছিল। আপনারা জানেন, আমরা আহ গুগলিমো গুগলিয়েলমো মার্কোনির কথা যারা জানি, তিনি ইতালিয়ান ইনভেন্টর, বিজ্ঞানী এবং হচ্ছেন প্রকৌশলী। তিনি যেমন আপনার রেডিওকে একেবারেই যথাযথভাবে পেটেন্ট তৈরি করে তরঙ্গ সম্প্রচারে সক্ষম হয়েছিলেন এবং রেডিওর পেটেন্ট পেয়েছিলেন। আমরা সবাই জানি যে আমাদের এই বাংলাতেও ধরেন জগদীশ চন্দ্র বসু, তিনিও আপনার রেডিওর ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করেছিলেন, আরো অন্যান্য বিজ্ঞানী রেডিও নিয়ে কাজ করেছিলেন। তবে প্রধান অর্থাৎ যিনি এটাকে একেবারেই বিজ্ঞানসম্মত ভাবে আপনার একটা প্রক্রিয়ায় আনতে সক্ষম হয়েছিলেন, তার নাম হচ্ছে আপনার এই মার্কোনি, ইতালিয়ান বিজ্ঞানী এবং প্রকৌশলী। তিনি আসলে এই রেডিওটার জনক। এখন তারপরে আসি, তিনি যে আসলে ফ্রিকোয়েন্সিটা আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে তার ছাড়া বার্তা প্রেরণ করা হতো ওয়েভের মাধ্যমে। তো সেটার আপনার পরবর্তী সময়ে আমরা একটা রূপ পাই। যেই রূপটা আপনার আবিষ্কার করেন বা যেই রূপটা আপনার বিকশিত করেন, তিনি একজন আমেরিকান আপনার উদ্ভাবক এবং প্রকৌশলী। তার নাম হচ্ছে এডুইন হাওয়ার্ড আর্মস্ট্রং। এডুইন হাওয়ার্ড আর্মস্ট্রং, তিনি 1890 থেকে 1954 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি আসলে মূলত এফএম রেডিওর যে তরঙ্গ, এএম এর তুলনায় বেটার, এএম এর তুলনায় বেশি বিস্তৃত যে তরঙ্গ, সেই তরঙ্গর আপনার ফ্রিকোয়েন্সি বা সেই তরঙ্গর যে আপনার বৈজ্ঞানিক যে প্রেক্ষাপট, সেটা তিনি আসলে আবিষ্কার করেছিলেন। তারপরে সেটা ছড়িয়ে পড়ে আমি এর আগেও বলেছি যে ধরেন যখন কোনো প্রযুক্তি ছড়িয়ে পড়ে, ওই যে টেলিভিশন যেমন বিশ্বের বিভিন্ন জায়গায় বিকশিত হয়েছে, এফএমও তাই। তবে রেডিওর বিকাশের ক্ষেত্রে আপনার আমি বলবো আমেরিকানদের আপনার ভূমিকাটা অনেক প্রবল। ধরেন ইউরোপে যেমন বিবিসির মাধ্যমে বিকশিত হয়েছে, তেমন কিন্তু আমেরিকাতে আপনার এবিসি, সিবিএস এর মাধ্যমে রেডিও কিন্তু খুব দ্রুত বিকশিত হয়েছে। আমি যদি এফএম ব্রডকাস্টিং অর্থাৎ এফএম রেডিওর ব্রডকাস্টিং সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটা একটা আলোচনা একটু করি আপনাদের সামনে, তাহলে এটা আপনাদের একটু বোঝা আরো সহজ হবে। সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন দেখেন, এখানে স্পষ্ট করে বলা আছে হোয়াট ইজ এফএম ব্রডকাস্টিং। এখানে পরিষ্কার করে বলা হচ্ছে এফএম ব্রডকাস্টিং ইজ এ মেথড অফ রেডিও ব্রডকাস্টিং দ্যাট ইউজেস ফ্রিকোয়েন্সি মডুলেশন অফ দ্য রেডিও ব্রডকাস্ট ক্যারিয়ার ওয়েভ। এটা ওয়েভ জনিত ব্যাপার। প্রযুক্তি প্রায় একই, যে কোন ওয়েভে যাবে, কত বিস্তৃত হবে, কত পরিষ্কার শোনা যাবে, সেটা হচ্ছে মূল বিষয়। এটা কে ইনভেন্ট করেছিল? Invented in 1933 by the American engineer Edwin Armstrong, wideband FM is used worldwide to transmit high fidelity sound over broadcast radio. FM broadcasting offers higher fidelity, more accurate reproduction of the original program sound, and then other broadcasting techniques such as FM broadcasting. It is also less uh, sus- susceptible to common forms of interference, having less static and popping sound than other often heard on AM.
but with a more limited broadcast distance. Therefore, FM is used for most broadcasts of music and general audios. In audio spectrum, FM radio station use the very high frequency range of রেডিও ফ্রিকোয়েন্সিস। আমি যদি এটার যদি সহজ করে আপনাকে বাংলা বলি, এফএম এর তুলনায় আরো স্বচ্ছ, আরো পরিষ্কার যে তরঙ্গটা আপনার এফএম এ আমরা শোঁ শোঁ করে, প্যাঁপো করে, নানা ধরনের ক্যাঁকো শব্দ হয়, এর সবকিছুর বাইরে পরিষ্কার করে আপনার তরঙ্গ থেকে সিগন্যাল আপনার ডাউনলোড করে রেডিওতে পরিষ্কার ভাবে যেটা শোনা যায়, সেটাকে আমরা বলছি এফএম ব্রডকাস্ট সিস্টেম। খুব সহজ করে বলি, আপনারা যে একটা একটা ছবি দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম যে আপনার বেসরকারি এফএম রেডিও স্টেশন, তার একটা ছবি, রেডিও টুডে। এই রেডিও টুডে এখনো আপনার চালু আছে। কয়েকদিন আগে রেডিও টুডের সিইওর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওভার ইন্টারনেট। তো সেখানে আমরা খুব পরিষ্কার করে জেনেছি যে তারা আসলে এখনো কিভাবে কাজ করে। রেডিও, নট অনলি দা রেডিও টুডে, আদার রেডিওস আর নাও ফাইটিং ফর দ্য সার্ভাইভাল। হ্যাঁ, রেডিও ট্যুরের যিনি আপনার প্রথম সিইও, তিনি আমাকে জানিয়েছেন যে তারা ঢাকার বাইরে অনেকগুলো জায়গায় আপনার তাদের স্থানীয় স্টেশন তারা চালু করেছিলেন, যেটার মধ্যে কয়েকটা অলরেডি তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, কারণ এফএম রেডিওর কনজিউমিং, মিডিয়া কনজিউমের যে ধারা বা মিডিয়া কনজিউমের রেশিও, সেটা আসলে ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। এবং এফএম রেডিও বাংলাদেশে আসলে এখন একটা বড় ধরনের আপনার সমস্যা বা বড় ধরনের আপনার ক্রাইসিস আপনার পার করছে। যাই হোক, সামনের দিকে আসি। আমি এফএম রেডিও যদি করি, এই রেডিও টুডের কথা যদি আপনাদেরকে বলি, এফএম রেডিও হচ্ছে বাংলাদেশের প্রথম আপনার রেডিও, প্রাইভেট এফএম রেডিও। এটা 2006 সালের মে মাসে এটা চালু হয়। এটা স্পষ্ট করেই বলা আছে, ফার্স্ট ইভার প্রাইভেট এফএম রেডিও ইন বাংলাদেশ। রেডিও টুডে ইজ এ 24 আওয়ার্স রেডিও স্টেশন। এই স্টেশনে আপনার আওয়ারলি নিউজ হয়, ট্রাফিক আপডেট পাওয়া যেত। হ্যাঁ, এবং তারা তারা যে সংবাদ প্রচার করে, এই সংবাদ প্রচারটা তারা আসলে একসময় আপনার ভয়েস অফ আমেরিকার সাথে কোলাবোরেট করে তারা আপনার সংবাদ প্রচার করতেন। আপনাকে খুব সহজ করে বলি, 2006 সালে যখন আপনার রেডিওটা প্রথম আপনার চালু হয়, তখন প্রথমে ফুল ফ্লেজে আসার আগে প্রথমে 3 ঘন্টার অনুষ্ঠান হতো। হ্যাঁ, সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত, এমন আর কি। হ্যাঁ, এবং আমার এক বন্ধু, আমার এক ব্যাচমেট, তিনি খুব লাকিলি এই রেডিওতে প্রথম চাকরি করেছিলেন। তার নাম হচ্ছে আফরোজা সোমা পরবর্তীতে বিবিসি বাংলাতেও কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষকতা যুক্ত হয়েছেন। তিনি এখন AIUB তে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে শিক্ষকতা করছেন। তার প্রমোশন হয়েছে কিনা সঠিক আমি জানি না, লাস্ট লাস্ট পদবিটা ছিল হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো খুব ইন্টারেস্টিং। আমরা যখন প্রথম আপনার এই রেডিও শুনি, আমার মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটির জিয়া হলের আপনার 407 নম্বর রুমে থাকতাম, এবং সন্ধ্যার সময় আমরা এই রেডিওটা চালাতাম আর কি। হ্যাঁ, রেডিও চালাতাম। এবং তখন আমরা তখন তো চালাতাম রেডিও সেটে, নট নট দা নট ইন মোবাইল ফোন। তখন মোবাইল ফোন, আমি যে মনে আছে আমার যে মোবাইল ফোন 2006 সালে আমি ব্যবহার করতাম আর কি। হ্যাঁ, খালি বাটন চেপে ফোন করা যেত, তখন আমরা রেডিও ওই ফোনে শোনা যেত না। তো যাই হোক, তো আমার কাছে মনে আছে আমার একটা রেডিও ছিল, সেই রেডিওতে আপনার আমরা এই এফএম তরঙ্গ দিয়ে আমরা এই রেডিওর গান শুনতাম, অনুষ্ঠান শুনতাম, এবং আমরা খুব খুব আনন্দ করতাম। হ্যাঁ, এখন দেখেন, আমি আপনাকে ছোট্ট করে বলি আপনাদেরকে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই 2004 সালে, এবং তখন যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন আসি, হ্যাঁ, যখন আমি আসি, তখন ধরেন আমার মনে আছে আমি ইউনিভার্সিটি আসছি, আমার এলাকা থেকে আমি ট্রাঙ্ক নিয়ে আসছিলাম আর কি। হ্যাঁ, ট্রাঙ্ক, আপনারা যারা ইউনিভার্সিটি হলে থাকেন সবাই জানেন, সবার একটা ট্রাঙ্ক থাকে। এই ট্রাঙ্ক মনে আছে আমার, এই ট্রাঙ্কের মধ্যে আপনার কিছু জিনিসপত্র থাকতো, এটা থাকতো সেটা থাকতো। এবং তখন আমার মনে আছে আমি বগুড়া শহরের বড় হয়েছি, বগুড়া আমার শহর। বগুড়া শহরের আপনার একটা মার্কেট থেকে আমি একটা রেডিও কিনেছিলাম। হ্যাঁ, এবং সেই রেডিওটা আমি আপনার আমার সাথে করে ঢাকায় নিয়ে এসেছিলাম। তো ঢাকাতে, বগুড়াতে তো আর এফএম তরঙ্গ শোনা যেত না। ঢাকাতে রাজধানী শহরে আপনার এফএম তরঙ্গে আমরা বিবিসি বাংলা শুনতাম। এবং তারপরে ধীরে ধীরে আপনার এই যে এই এফএম রেডিও গুলো আসতো। প্রথম দিকে আমরা এই এফএম রেডিও গুলো আসলে আমরা ওই আমাদের যে আপনার রেডিও সেট, সেখানে চাপ দিয়ে FM AM ঠিক করে সেখানে আপনার আমরা এই রেডিও শুনতাম। ঢাকা ইউনিভার্সিটিতে এফএম রেডিও শোনার আরো দুটো বড় কারণ আছে, বড় অভিজ্ঞতা আছে, যেটা আমি আমার একটা ভিডিওতে বলেছি, আপনার হয়তো সেই ভিডিওটা শেয়ার করবো। তো সেটা কি, সেটা ছিল এরকম যে ওই রেডিওতে তখন আমরা ভয়েস অফ আমেরিকা শুনতাম। ওই রেডিও তখন বিবিসি বাংলা শুনতাম। তখন বিবিসি বাংলা এবং ভয়েস অফ আমেরিকার আপনার এফএম তরঙ্গে ঢাকা শহরে একটা অনুষ্ঠান সম্প্রচারিত হতো। সেখানে আমরা তাদের অনুষ্ঠানটা শুনতাম, এবং সেটা ছিল মূলত নিউজ। ওকে, তার মানে হচ্ছে আমরা ঢাকা শহরে যে এফএম রেডিও শুনেছি, ভয়েস অফ আমেরিকা এবং বিবিসি বাংলা, সেটা ছিল হচ্ছে পুরোটাই হচ্ছে ইনফরমেশন ভিত্তিক, এন্ড দ্যাট ওয়াজ নিউজ। তারপরে যখন আমরা এই বেসরকারি আপনার এফএম রেডিও পেলাম, এটা ছিল মূলত হচ্ছে নিউজ প্লাস এন্টারটেনমেন্ট। তার মানে হচ্ছে আমরা সংবাদও শুনতে পাচ্ছি, সাথে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট, মানে গান। ওকে, একটু সামনের দিকে যাই। ওকে, রেডিও ধরেন
বলা হয় 2006-তে আপনার যাত্রা শুরু করলো এফএম রেডিও, রেডিও টুডে। তারপরে বলা হয় 1 থেকে 1.5 বছরের মাথায় রেডিও টুডে খুবই আপনার জনপ্রিয়তা অর্জন করে, সাথে আরো কিছু রেডিও আপনার আমাদের আমাদের নগর জীবনে চলে আসে। এবং কিছু কিছু পত্রিকায়, কিছু কিছু জায়গায় বলা হয় যে আমাদের দেশের আপনার এফএম রেডিওর একটা গোল্ডেন এজ ছিল, একটা স্বর্ণ যুগ ছিল আর কি। হ্যাঁ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল বা সবচেয়ে প্রভাবশালী সময় ছিল, সেটা ছিল কখন? সেটা ছিল 2008 থেকে 2013 সাল পর্যন্ত। অনেকে 14-15 সেটাও বলে। তো এই প্রোগ্রামগুলো বা এই সময়ে এই রেডিওটা জনপ্রিয় হওয়ার প্রধান কারণ ছিল কয়েকটি। তার মধ্যে একটা ছিল হচ্ছে এই রেডিওগুলোতে প্রতি ঘন্টায় আপনার সংবাদের আপডেট দেওয়া হতো। হ্যাঁ, এটা এখনো হয়তো চলে, যে রেডিওগুলো এখন চালু আছে সেগুলোতে আপনার রেডিওগুলো আপডেট দিত। তারপরে খুবই ইন্টারেস্টিং, যারা আমরা ঢাকা শহরে চলি, ঢাকা শহরে আমরা ট্রাফিক ট্রাফিক আপডেট শুনতে পেতাম। হ্যাঁ, তখন আপনার এই রেডিওগুলোর বিভিন্ন প্রতিনিধি তারা আপনার ঘাড়ে একটা বেল্ট দিয়ে একটা রেডিও যন্ত্র নিয়ে, ট্রান্সমিশন যন্ত্র নিয়ে তারা আপনার বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আপনার ট্রাফিক আপডেটস দিত আর কি। হ্যাঁ, এখন তো আমরা ট্রাফিক আপডেটস ধরেন গুগল অ্যাপেই দেখতে পাই, কিন্তু 2008, 9, 10 বা 14, 15, 16 পর্যন্ত কিন্তু আমরা গুগলে কিন্তু ট্রাফিক আপডেটটা দেখতে পেতাম না। তখন অনেকে আমরা এই রেডিওটা শুনতাম। তো ফলে দেখা যেত যে আপনার এই রেডিওটা খুবই জনপ্রিয় ছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি, প্রচুর মিউজিক শো হতো। আপনারা খেয়াল করে দেখেন যে মিউজিক তো আসলে আমাদের জীবনের একটা অংশ। আমরা আমাদের স্ট্রেস রিলিফ করার জন্য আমরা মিউজিক শুনি, আমরা মিউজিক শুনি হচ্ছে আপনার ভালো লাগার জন্য। হ্যাঁ, নানা ধরনের আবেগ অনুভূতির জন্য আমরা মিউজিক শুনি। এবং মিউজিক দেশ, স্থান, কাল, পাত্র সবাইকে আসলে মিউজিক আনন্দ দেয়। হ্যাঁ, তো খেয়াল করে দেখবেন আমি আমি মাঝে মাঝে পার্সিয়ান পার্সিয়ান মিউজিক শুনি। হ্যাঁ, আপনারা শুনেন কিনা জানি না। আপনারা যদি ইউটিউবে কখনো আপনার ইরানি মিউজিকে পার্সিয়ান মিউজিক বলে, পার্সিয়ান কিন্তু খুবই উন্নত একটা সভ্যতা। বর্তমানে ইরানের যে রিজিম সেটা নিয়ে বা ইরানের যে সরকার সেটা নিয়ে আপনাদের অনেকেরই নানা ধরনের অবজারভেশন থাকতে পারে, কিন্তু অ্যাজ এ সিভিলাইজেশন, পার্সিয়ান ইজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচ সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। এবং তাদের কিন্তু মিউজিক, হিস্ট্রি, কালচারে কিন্তু একটা ভয়াবহ রকমের আপনার ঐতিহ্য রয়েছে, একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার পার্সিয়ান মিউজিক। আপনারা যদি শোনেন আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে হাউ হাউ বিউটিফুল দে আর। এই যে বর্তমানে একটা খুব বর্তমানে কিছুদিন আগে আপনার একটা হিন্দি সিনেমা মুক্তি পেলো, ওই যে জামাল কুদু একটা গান, হ্যাঁ, এনিমল সিনেমাতে, এটা তো ধরেন আমি যত জানি পার্সিয়ান মিউজিকের আদলেই আপনার এই 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 মিউজিকটা তৈরি করা, এটা পার্সিয়ান ফোক সং ছিল। এনিওয়ে, সামনের দিকে আসি। তারপর দেখা গেলো যে আমরা রেডিওতে কি পেলাম, আমরা রেডিওতে নানা ধরনের লাভ অ্যাপিয়ার্স কেন্দ্রিক আমরা শো পেলাম। লাভ গুরু, হ্যাঁ, স্টোরি অফ ইয়োর লাইফ, লাইফ স্টোরি, হ্যাঁ, ইওর লাভ, আমার ভালোবাসা, এরকম নানা ধরনের অনুষ্ঠান হতো আপনার রেডিওতে, যেটা বাংলাদেশে একদমই নতুন ছিল। তো দেখা যাচ্ছে যারা আপনার নতুন জেনারেশনের মানুষ, ইউনিভার্সিটিতে পড়ুয়া মানুষ, কলেজে পড়ুয়া মানুষ, হ্যাঁ, তারা কিন্তু আপনার ভীষণ ভাবে আপনার এই প্রোগ্রাম গুলোতে আপনার কানেক্টেড বোধ করলো আর কি। হ্যাঁ, এবং আপনার খেয়াল করে দেখেন তখন আমাদের লাইভ শো তো হতো, লাইভ শো হতো, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো আপনার কোনো হচ্ছে আপনার গানের অনুষ্ঠান হচ্ছে, সেটা আপনার লাইভ করা হতো। হ্যাঁ, অন্য কোথাও কোনো একটা গানের শো হচ্ছে, সেটা আপনার লাইভ করা হতো, এরকম বিষয় আসতো। এবং খেয়াল করে দেখেন এই সময়টাতে 2008 থেকে 2013 সাল পর্যন্ত যে আপনার রেডিওর যে যাত্রা বা বিকাশ, তখন আরেক ধরনের মানুষ আমাদের সামনে আসলো। তারা হচ্ছে রেডিওর আর জে, যাকে বলে রেডিও জকি। হুম, এবং রেডিও জকি দেখেন ওই সময়টাতে আমার মনে আছে 2009, 10, 11, 12 বা তারও পরের সময়গুলোতে রেডিও জকিরা ছিল হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউ ন্যাশনাল হিরো ইন বাংলাদেশ। হ্যাঁ, তাদেরকে একটু হিরোর মতো একটা ট্রিট করা হতো। দে আর সো মাচ পাওয়ারফুল, দে আর সো মাচ ইনফ্লুয়েন্সিয়াল। মানুষজন তাদের প্রোগ্রাম দেখার জন্য রেডিও টিউন হয়ে থাকতো, রাতের বেলা তাদের কথা শোনার জন্য কান খাড়া করে থাকতো। এমন অনেক ব্যাপার ছিল। আমি নিজেও অনেক প্রোগ্রাম শুনতাম। আমার কাছে মনে হচ্ছে রেডিও আমারে মধ্যরাতের অনুষ্ঠান হতো আর কি। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি মনে নাই, কয়েকজন বন্ধু মিলে গল্প করতো, তারা অনেকে আপনার মিউজিশিয়ান ছিল আর কি। হ্যাঁ, তারা কয়েকজন 4-5 জন বন্ধু মিলে রাতের বেলা গল্প করতো আর কি। হ্যাঁ, আমার খুব ভালো লাগতো অনুষ্ঠানটা। এবং আমি থাকতাম ঢাকা ইউনিভার্সিটির আপনার মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হলে, 407 নম্বর রুম, 407 নম্বর রুমে। এটা ছিল আপনার দক্ষিণ উত্তরের সাইডের বিল্ডিং। আমার মনে আছে যে আমি রাতের বেলা ওই রেডিও কানে লাগিয়ে, আমার এই হলের সবচেয়ে প্রিয় একটা জায়গা ছিল হচ্ছে হলের ছাদে পানির ট্যাঙ্কি। হ্যাঁ, তো আমি ওই রাতের বেলা ব্যাটম্যানের মতো হলের ছাদের পানির ট্যাঙ্কিতে বসে রেডিও শুনতাম। হ্যাঁ, খুব সুন্দর লাগতো, দারুণ বাতাস বইতো, আকাশে চাঁদ তারা, হ্যাঁ, নানা কিছু। তো আই ওয়াজ সো সো লাকি, আমার খুব ভালো লাগতো আর কি ওই সময়টা। তখন আমি খুব মনোযোগ দিয়ে রেডিও শুনতাম, বিশেষ করে ওই রাতের শো গুলো, মধ্যরাতে তারা ওই শো গুলো করতো। ওকে, আপনি আমার এক ছবি দেখতে পাচ্ছেন এখানে, অনেকগুলো আরজের ছবি এখানে আছে আর কি। হ্যাঁ, যারা দে আর সো মাচ ইনফ্লুয়েন্সিয়াল, যারা পরে অনেক ন্যাশনাল সেলিব্রিটিতে পরিণত হয়েছে। হ্যাঁ, এখানে অনেকগুলো আরজের ছবি এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো পরবর্তী দেখা গেছে তারা এতটা জনপ্রিয় হয়েছেন, এখানে মারিয়ানুরের ছবি আছে, এখানে একটা আরজে নওশিনের ছবি আছে। হ্যাঁ, ওই ভদ্রলোক আমার সাইম মনে হয় তার নাম। হ্যাঁ, দে আর সো মাচ ইনফ্লুয়েন্সিয়াল ইন ইন দ্য রেডিও ইন্ডাস্ট্রি। তারা কিন্তু মোটামুটি একটা ন্যাশনাল হিরোতে পরিণত হন আর কি। হ্যাঁ, তারা জীবনের গল্প শোনেন, এই শো করেন, গান করেন, সুন্দর করে কথা বলেন। হ্যাঁ, আমাদেরকে কথার বন্ধু বলতাম।
আপনার রেডিওর ভাষায়, হ্যাঁ। তো তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ হিরো, আপনার হিরো হিসেবে তারা আপনার আমাদের সমাজে আবির্ভূত হয়েছিল। আরেকজন আর জে ছিলেন আর জে নীরব নামে। আর জে নীরব ছিল রেডিও টুডের প্রথম প্রথম আপনার কাগজে কলমে অ্যাপয়েন্টমেন্ট হওয়া প্রথম আর জে, হ্যাঁ। উনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, একটু দুষ্ট প্রকৃতির বড় ভাই, কিন্তু বড় ভাই খুব খুব আপনার খুবই আপনার ইনফ্লুয়েন্সিয়াল এবং খুবই খুবই দক্ষ দক্ষ এবং যোগ্য একজন মানুষ আর কি, হ্যাঁ। যদিও তার ব্যক্তিগত জীবনে নানা ধরনের আলাপ আছে, সেটা অন্য হিসাব, সেদিকে আমরা না যাই। তবে হি ওয়াজ এ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এক্সপেরিয়েন্স এন্ড ওয়ান অফ দ্য কি পার্সন হু মেক দিস প্রফেশন লুক্রেটিভ ফর দ্য ইয়াং জেনারেশন, দ্য আর জে। তো তারপরে দেখেন আমরা একটু ছোট্ট করে আসি যে বাংলাদেশে বাংলাদেশে এফএম রেডিও আপনার কেন জনপ্রিয় হয়েছিল, এটার একটা আপনার অ্যানালাইসিস আছে, হ্যাঁ। এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা গণমাধ্যমের বিকাশের ক্ষেত্রে আপনার গণমাধ্যমের যেমন ব্যাপার থাকে, এর সাথে আনুষঙ্গিক প্রযুক্তিরও একটা সংশ্লেষ থাকে, আনুষঙ্গিক অনেক ঘটনা প্রবাহের অনেক সংশ্লেষ থাকে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন ঢাকা শহরে এফএম রেডিও কেন আপনার বিকশিত হয়েছিল, এফএম রেডিও কেন মানুষজন খুব শুনতো। আমি যখন এটা এটা যখন আমি নিজের মতো করে অ্যানালাইসিস করতে গেছি, আমার কাছে মনে হয়েছে ঢাকা শহরে এফএম রেডিও জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ ছিল ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। পৃথিবীতে ঢাকা শহরই হচ্ছে একমাত্র শহর, হয়তো আরো কিছু শহর আছে, মুম্বাই, করাচি এবং আমার ধারণা আফ্রিকারও কিছু শহর আছে যেখানে আছে ভয়ঙ্কর রকম ট্রাফিক জ্যাম, হ্যাঁ। এবং পপুলেশনও বেশি, যানবাহনও বেশি, যানবাহনে কোনো শৃঙ্খলা নেই, হ্যাঁ। এবং মানুষজনকে আপনার ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে বসে থাকতে হয়। আমি বিশ্বের কয়েকটা দেশে, কয়েকটা শহরে ঘোরার সুযোগ পেয়েছি। সেগুলো মোটামুটি উন্নত দেশই। সে সকল দেশে আসলে রাস্তায় চলাতে আমি যে আনন্দ পেয়েছি বা রাস্তায় চলাতে যে ধরনের আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেছি, তার তুলনায় আসলে ঢাকা বা করাচি বা মুম্বাই বা ইভেন কলকাতা, হ্যাঁ, এই শহরগুলো কিন্তু মোটামুটি একটা নরক সমতুল্য আর কি, হ্যাঁ। একেবারে সিম্পলি সিম্পলি দা হেল বলতে যা বোঝায় আর কি। আপনারা যখন একটু ভালো পড়াশোনা করবেন, বাইরে পড়তে যাবেন, আহ সিঙ্গাপুর পড়তে যাবেন, মালয়েশিয়া যাবেন, আমেরিকাতে যাবেন, তখন দেখবেন যে ওই দেশের আপনার ট্রাফিক সিস্টেমটা কতটা স্মুথ, এবং ট্রাফিক সিস্টেম স্মুথ করার জন্য কত আপনার ইনভেস্ট করা হয়। ইভেন 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 কুয়ালালামপুর কেএল, কুয়ালালামপুরেও আপনি দেখবেন যে অত্যন্ত অত্যন্ত চমৎকার আপনার ট্রাফিক সিস্টেম। ইউ উইল ডিসকভার ইফ ইউ ভিজিট কেএল। এনিওয়ে, তো আমার কাছে মনে হয় ধরেন ঢাকা শহরে মানুষজন রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে আছে, সে কি করবে? তার কি করণীয়? ওকে, হয়তো করণীয় অনেক কিছুই আছে, বই পড়া আছে, ঘুমানো আছে, এটা করা আছে, সেটা করা আছে, সংবাদপত্র পড়া আছে, হ্যাঁ? কিন্তু এর মধ্যে একটা সহজ কাজ কি? এফএম রেডিও শোনা। আপনি কানের মধ্যে মোবাইল থেকে একটা ওই হ্যান্ডস ফ্রি লাগিয়ে আপনি এফএম রেডিও শুনছেন। আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য কজ যে মানুষজন আপনার যখন ট্রাভেল করে রাস্তায় আটকে থাকে, তখন মানুষজন আসলে বেশি মাত্রায় এই এফএম রেডিও শুনতেন। এবং এই এফএম রেডিও বিকাশের ক্ষেত্রে নেতিবাচক ভাবে হলেও ট্রাফিক জ্যাম একটা ইতিবাচক ভূমিকা রাখছে ইন ফেভার অফ এফএম রেডিও ইন বাংলাদেশ। তারপরে কি আপনারা খেয়াল করে দেখেন, আমি আমি নিজেই প্রথমে এফএম রেডিও শুনেছি হচ্ছে আমার এরকম একটা প্যানাসনিক রেডিওতে। আমার মনে আছে ছোট্ট একটা প্যানাসনিক রেডিও আমার ছিল। সেই রেডিও আমি হয়তো ১,০১২ টাকা কিনেছিলাম বগুড়া শহর থেকে। তারপরে ঢাকা শহরে আমি আমার পড়ার টেবিলে, আপনার নিশ্চয়ই যারা হলে থাকেন সবার পড়ার টেবিল আছে, পড়ার টেবিলে কিছু গুরুত্বপূর্ণ বই পুস্তক থাকে, তারপরে আপনার আমার রেডিওটা ছিল পড়ার টেবিলে ড্রয়ারে আর কি, হ্যাঁ। তো পড়ার টেবিলে ওখানে আমি রেডিও শুনতাম। কিন্তু কিছুদিনের মধ্যে আপনার মাথায় মোবাইল চলে আসলো, যেই মোবাইলে আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে এফএম রেডিওর ফিচার পেলাম। ওকে, ইউ ডোন্ট নিড এনি ইন্টারনেট কানেকশন। যদি আপনার একটা নোকিয়ার ফোন থাকে বা নোকিয়ার ফোনের আপনার এফএম রেডিওর কানেকশন থাকে, আপনি টাক করে আপনার হ্যান্ড ফ্রিটা লাগিয়ে আপনি এফএম রেডিও শুনতে পাচ্ছেন। তো সো ওই মোবাইল ফোন উইথ দ্য এফএম রেডিও কানেকশন, উইথ দ্য এফএম রেডিও ফিচার, আসলে এফএম রেডিওর বিকাশের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। বর্তমান আমরা যে ফোনগুলো ব্যবহার করি এগুলোতে এফএম রেডিওর এফএম অ্যাপ আছে, এখান থেকে শোনা যায়। কিন্তু খেয়াল করে দেখেন ৯, ১০, ১১ সাল, ১২ সাল, ১৩ সাল, ১৪ সাল বা ১৫ সাল পর্যন্ত আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতাম, সেই মোবাইল ফোন কিন্তু আসলে ছিল হচ্ছে সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন, সেটা আপনার এফএম পেতাম। তখন কিন্তু ইন্টারনেট ছিল না, ইন্টারনেট আমিও ব্যবহার করতাম, ব্যবহার করার সামর্থ্য রাখতাম না। এনিওয়ে, তখন সহজলভ্য ছিল না। ওকে, বাংলাদেশে এফএম রেডিও গুলোর বিকাশের একটা বড় আপনার বড় একটা ব্যাপার ছিল আমার কাছে মনে হয় আপনার রাতের শুরু। ওকে, মানুষজন আমরা অনেকেই রাত জাগি, আমরা নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ভুগি, ইনসোমিয়াতে ভুগি, হ্যাঁ। আমরা বাংলাদেশের মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে আপনার অনেকেই কোনো কারণ ছাড়া দুপুরে ঘুমাই। সেই জন্য কি দেখা যায় যে আমাদের অভ্যাসটা হচ্ছে এরকম,
কোনো না কোনো কারণে আমাদের রাত জাগতে হয়। ওকে, বা আমাদের মধ্যে রাতে আপনার জেগে থাকার প্রবণতাটা বেশি। তো এই রাতে জেগে থাকার প্রবণতাটা বেশি। রাতের বেলা অনেক পেশাজীবী কাজ করেন, অনেকে নাইট গার্ডের কাজ করেন, হাসপাতালে কাজ করেন, বিভিন্ন জায়গায় আপনার কর্মরত মানুষ থাকেন, হ্যাঁ। যেহেতু ঢাকা একটা একটা একেবারে একেবারেই মেগা সিটি, এখানে মানুষে আপনার ভরপুর একটা সিটি। এখানে বহু মানুষ রাতের বেলা আপনার নানা কাজে যুক্ত থাকে। ওকে, অবজারভেশন টাইপের কাজ, হ্যাঁ, পাহারা টাইপের কাজ আর কি, হ্যাঁ। তো সেই মানুষগুলো সারা রাত কি করবে? ওই এফএম এ কানেক্ট করে কানের মধ্যে দিয়ে এফএম শোনা। বুঝতে পেরেছি। আমার কাছে মনে আছে যে আমি বহু রাত আমি ইউনিভার্সিটিতে বহু রাত, ওই যে আপনাকে বললাম যে আমার আমার হলের ছাদের উপরে পানির ট্যাঙ্কি আমার খুব পছন্দের জায়গা, হ্যাঁ। সেখানে যে ধরেন আমি রেডিও শুনে বহু রাত আমি অনেক সময় পার করেছি, আমার কাছে মনে হয়েছে। আর আবার আরেকটা কি গুরুত্বপূর্ণ কারণ এটা বিকাশের আমার ক্ষেত্রে মনে হয়, সেটা হচ্ছে আপনার অনেক ধরনের শোজ ছিল রেডিওতে। ধরেন হিন্দি গানের শো, বাংলা গানের শো, ফোক গানের শো, হ্যাঁ, আধুনিক বাংলা গানের শো, ব্যান্ড মিউজিক, হ্যাঁ। এই যে মিউজিক গুলো, যে মিউজিক গুলো হচ্ছে শোনার জন্য আমরা ক্যাসেট টেপ রেকর্ডার কিনে আপনার ক্যাসেটের দোকান থেকে নিয়ে এসে কিনে আমরা রেডিও শুনতাম, ক্যাসেটে চালিয়ে শুনতাম। সেখান থেকে আমাদের লাইফটা শিফট হলো হচ্ছে এফএম এর চ্যানেলে, যে এফএম রেডিও চ্যানেল করতে পারলে আমি একটু গান শুনতে পারি। সেখানে অনেক সময় বাংলা গানও হয়, হিন্দি গানও হয়, হ্যাঁ। অনেক সময় মনে আছে কোন একটা রেডিওতে, রেডিও টুডে না রেডিওতে এবিসিতে ধর নন স্টপ আপনার হিন্দি গান হতো 1-1.5 ঘন্টার আর কি, হ্যাঁ। তো সত্যি কথা বলতে আপনি কোথাও ট্রাভেল করছেন, ট্রাভেল করার জন্য আপনার একের পর এক আধা ঘন্টা আপনার বা 1 ঘন্টা আপনার টানা আপনার হিন্দি গান বাজছে, আধুনিক হিন্দি গান। এটা তো খুব লুক্রেটিভ অনুষ্ঠান, এটা তো ধরেন বেশিরভাগ মানুষই পছন্দ করবে। তবে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হচ্ছে সুফি সং বা আপনার বাউল সঙ্গীত, হ্যাঁ। আমি খুবই পছন্দ করি। আমার আমার কাছে মনে হয় বাংলার এই অঞ্চলে যে বাউল শিল্পী যারা, তারা ওয়ান কাইন্ড অফ ফিলোসফার, দার্শনিক, হ্যাঁ। যেমন শাহ আব্দুল করিম, তারপরে এদিকে হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার লালন শাহ, হ্যাঁ। লালন শাহ যিনি গুরু ছিলেন তিনি, হ্যাঁ। তো এই যে নানা গান, বাংলাদেশের মাটির গান, ফোক সং, হ্যাঁ, এগুলো আসলে আমাকে খুব টানতো। তো যে কারণে আমি আমি এই এই অনুষ্ঠানগুলো খুব আনন্দ করে শুনতাম এফএম রেডিওতে। এবং এফএম রেডিও আমার আসলে একজন চাহিদা পূরণ করতো, সেটা হচ্ছে আমার সাহিত্য, সংস্কৃতি বা এন্টারটেনমেন্ট, হ্যাঁ। সেটা একটা বড় চাহিদা পূরণ করার কারণে আমার কাছে মনে হয়েছে এফএম রেডিও গুলো খুবই আপনার জনপ্রিয়তা লাভ করে। এফএম রেডিও গুলোর ওই সময়ে জনপ্রিয়তা পাওয়ার আরেকটা বড় বিষয় ছিল যে দেখেন ওই সময়ে আমরা যখন বড় হয়েছি 2008, 9, 10, 11, ওই সময় একটা, এখন যেমন জেনজি বলে, জেনারেশন এম বলে, মিলেনিয়াম বলে, এরকম অনেক ধরনের নাম আপনার তৈরি হয়েছে। তখন ডিজুস নামে একটা জিনিস তৈরি হয়েছিল, যে আরেকটা জেনারেশন যাকে ডিজুস জেনারেশন বলা হতো, যারা হচ্ছে একটু হিপ হপ টাইপের, একটু স্টাইলিশ, একটু অগ্রগামী, এমন টাইপের একটা জেনারেশন ভাবে আপনার উদ্ভব হয়েছিল। এবং এই জেনারেশনকে আসলে এই এফএম রেডিওর শ্রোতা, এফএম রেডিওর আপনার কন্টেন্ট গুলো খুব আকর্ষিত করেছিল আর কি, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় ওই যে ইয়াং জেনারেশনকে আপনার অ্যাট্রাক্ট করা, এই অ্যাট্রাক্ট করতে আপনার সক্ষম হয়েছিল তখনকার তখনকার এফএম রেডিও। অনেক সময় এই সময়টা ধরেন 2008 থেকে 2012, 14, 15 বা 2018 সাল পর্যন্ত অনেকে আপনার এই জেনারেশনটাকে আপনার মিডিয়া ল্যান্ডস্কেপে অনেকেই বলে হচ্ছে আপনার এফএম জেনারেশন, হ্যাঁ। এফএম ছিল, এফএম এর জনপ্রিয়তা পাওয়ার আরেকটা বড় কারণ ছিল যে তখন আপনার অনেকগুলো সম্ভবত রেডিও, আমার একটা শো হতো হট সিট, হ্যাঁ। হট সিটে আপনার বিভিন্ন ধরনের আপনার সেলিব্রিটিরা আসতেন। তারা তাদের গল্প বলতেন, তারা তাদের জীবনের কাহিনী বলতেন, তারা তাদের কাজ নিয়ে বলতেন, ফাঁকে ফাঁকে গান শোনা হতো। সেগুলো কিন্তু খুবই খুবই আনন্দদায়ক ছিল আর কি, হ্যাঁ। আমার মনে আছে এই যে বর্তমানে আমাদের যিনি উপদেষ্টা, হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকী, তার ওয়াইফ নুসরাত ইমরোজ তিশা, তিনি তখন এই এই একটা অনুষ্ঠানে এসেছিলেন রেডিও আমারে। আমি মানে খুব মনোযোগী সেই অনুষ্ঠানে শুনেছিলাম। তখন মনে হয় যে ব্যাচেলর সিনেমাটা আপনার মুক্তি পেয়েছিল। আপনারা জানেন ব্যাচেলর, ব্যাচেলর সিনেমার কাহিনী, এগুলো কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে বা ওই সময়কার আপনার যাকে আমরা আরবান কালচার, সে আরবান কালচারে কিন্তু খুবই আলোচিত ছিল, খুবই প্রভাব প্রভাব বিস্তার করেছিল আপনার সেই সময়ের এই কন্টেন্ট গুলো। তো এই অনুষ্ঠানগুলো খুবই আপনার জনপ্রিয় ছিল। আরেকটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল এই প্রোগ্রাম গুলোতে। সেটা হচ্ছে এরকম যে এই প্রোগ্রাম গুলোতে কিন্তু আপনার অনেক সময় আরজেরা, যারা আপনার মধ্যরাতে আপনার অনুষ্ঠান করতেন, তাদেরকে কিন্তু ফোন করা যেত, তাদেরকে আপনার মেসেজ দেওয়া যেত। এবং তারা কি করতেন, তারা আপনার সেই ফোন রিসিভ করতেন, তাদের ফোনে কথা বলা যেত, হ্যাঁ। তারা মেসেজ পড়তেন, মেসেজ করে শোনাতেন। তো বলা যায় সেই সময় আপনার ওই যে আমরা বলেছিলাম যে মিডিয়া, আপনারা জানেন যে লিনিয়ার মিডিয়া, নন লিনিয়ার মিডিয়া, হ্যাঁ। লিনিয়ার মানে হচ্ছে একরৈখিক মিডিয়া, যেখানে আপনার লিসনাররা বা কনজিউমাররা প্যাসিভ থাকেন, তাদের কিছু করার থাকে না। সেখান থেকে বাড়ি বের হয়ে কিন্তু এই রেডিও গুলো কিন্তু আপনার নন লিনিয়ার মডেল, তার মানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, তথ্য দেওয়া হচ্ছে। সেখানে আপনারা চাইলে একজন পাঠক এসএমএস করতে পারছেন, পাঠক আপনার ফোন করতে পারছেন, হ্যাঁ, যে কানেকশন ফিডব্যাক দিতে পারছেন।
সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার মনে আছে, আমি খুব মজা করে বলি আপনাদেরকে। আমার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে শিবলি। হ্যাঁ, শিবলি এখন আমেরিকায় থাকে। তার আপনার তখনকার যিনি গার্লফ্রেন্ড ছিলেন, তিনি আপনার একটা রেডিওতে চাকরি করতেন। হ্যাঁ, তো আমার মনে আছে, আমরা তিন বন্ধু, আমি, শিবলি এবং বকুল, আমরা আপনার বগুড়া থেকে ঢাকাতে আপনার ট্রাভেল করছিলাম গাড়িতে করে। আমার এক বন্ধুর প্রাইভেট গাড়িতে করে। তো তখন আমরা রেডিও শুনছিলাম, তখন আপনার শিবলির গার্লফ্রেন্ড তিনি আপনার আর যে তিনি আর যে আহ, দায়িত্ব পালন করছিলেন আর কি। হ্যাঁ, তো আমার মনে আছে, আমরা তখন থেকে আমরা তাকে হ্যালো বললাম। হ্যাঁ, তার নাম ছিল আর যে রচি। হ্যাঁ, তো তাকে আমরা মেসেজ করলাম, হ্যাঁ, যে এরকম ব্যাপার, উইশ ইউ অল দ্য বেস্ট, আমরা আপনাকে শুনছি, এই জায়গা থেকে শুনছি। হ্যাঁ, তো উনি আবার একটু পরে আমরা যে মেসেজ করেছি সেটা আবার আপনি উত্তর দিলেন, হ্যাঁ, যে আমার কিছু প্রিয় মানুষ তারা একটা জেলা শহর থেকে আসছেন, তাদের জন্য শুভকামনা, তাদের সুস্থ তারা ভাবে স্বাভাবিকভাবে নিরাপদে ঢাকায় ফিরতে পারেন। এমন আর কি, ধরেন কানেক্ট হওয়া। তো এফএম রেডিওর বিকাশের আরেকটা বড় জায়গা ছিল, সেটা ছিল এরকম, সেটা হচ্ছে আপনার মানুষের জীবনের গল্প আপনার রেডিওতে উঠে আসে। ওকে, এই জীবনের গল্পের ক্ষেত্রে বেশিরভাগই ছিল হচ্ছে মানুষের আবেগের গল্প, প্রেম ভালোবাসার গল্প, হৃদয় ভাঙার গল্প, যন্ত্রণার গল্প, প্রেমের গল্প। এই ধরনের অনেকগুলো শো হতো তখনকার রেডিওতে আর কি। হ্যাঁ, কেউ কেউ এসে আপনাদের জীবনের গল্পটা বলতেন। হ্যাঁ, সেই গল্পগুলো হয়তো খুব প্যাথেটিক হতো। হ্যাঁ, হয়তো গল্পটাগুলো কিছুটা বানানো, কিছুটা হয়তো আরোপিত করে বলা, কিছুটা হয়তো একটু এদিক সেদিক করে বলা, সব ঠিক আছে, কিন্তু ওই গল্পগুলো মানুষজন শুনতেন। বুঝতে পেরেছেন? আবার ধরেন সেই সকল গল্প থেকে অনেক কিছু আপনার জানাশোনার ব্যাপার থাকে, হ্যাঁ, বোঝার বিষয়। যেমন ধরেন আমি 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 খুব সহজ করে আপনাদের বলি, আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, ইউনিভার্সিটি জীবনে আপনাদের জীবনে ধরেন আপনাদের জীবনে মানবিক সম্পর্ক নানা বিষয় আপনাদের জীবনে অটোমেটিক্যালি আসে বা আসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানবিক একটু সম্পর্কের ক্ষেত্রে আপনাদের আপনাদের বাধা দেওয়ার কিছু নেই। কারো জীবনে যদি একটু আগে পরে আপনার মানবীয় কোনো সম্পর্কের সংশ্লেষ আসে, সেটাকে আমি নেতিবাচক মনে করি না, কিন্তু আমি যেটা মনে করি যে সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো ভাবে আপনার কিছু বিষয় আপনার মেনে চলা উচিত, কিছু আপনার গাইডলাইন বা কিছু আপনার সীমারেখা আপনার মেনে চলা উচিত। হ্যাঁ, কারণ আপনি যদি ধরেন একটা তরুণ বয়সে এরকম সম্পর্কের জড়িয়ে যদি আপনি যদি কোন রকম সীমারেখা, এই সীমারেখাগুলো আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের সামাজিক অনুশাসন এবং আমাদের আইনের দ্বারা নিয়ন্ত্রিত, এই যে তিনটা বিষয়, ধর্মীয় মূল্যবোধ, আমাদের সামাজিক ধর্মীয় বিধিনিষেধ, সামাজিক মূল্যবোধ এবং আইন কানুন, এই তিনটার বিষয়ের মধ্যে যা যা উৎসাহিত করা আছে, যা যাকে নিরুৎসাহিত করা আছে, সেটা যদি আপনি মেনে চলেন, তাহলে হয়তো আপনি যে মানবিক সম্পর্কে জড়ালেন বা জড়িয়েছেন, সেটা হয়তো পরবর্তী সময়ে কোনো কারণে আপনার ক্ষতির কারণ হবে না, বা আপনার উপরে বেশি মানসিক চাপ আপনার তৈরি করতে পারবে না। তো আমি বলবো যে সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু ঘটতেই পারে, কিন্তু আপনাকে আসলে আসলে কিছু ক্ষেত্রে সীমারেখা মেনে চলা উচিত। এটা হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় বিধিনিষেধ এবং হচ্ছে আইনগত নানা বিষয় আর কি। তাহলে আপনি চাপ কমে থাকবে। তো এই ধরনের এই যে সুন্দর কথাগুলো, হ্যাঁ, এই যে জীবন গড়ার কথাগুলো, আমাদের জীবন চলার পথে নানা ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে অনেক ভুলগুলো, হ্যাঁ, এই ভুলগুলোর বিষয় নিয়ে রেডিওতে আলোচনা হতো। রেডিওতে রেডিওতে একটু আপনি বন্ধ করবেন আপনার ইয়েটা একটু, রেডিওতে কথাবার্তা হতো। হ্যাঁ, তো এই জিনিসগুলো, সরি, কেউ কি ইয়েতে আছেন? একটু আনমিউট মিউট করবেন দয়া করে কাকে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনার খুব যুক্তিযুক্ত, যেটা আমাদের আসলে মেনে চলা উচিত। যাই হোক, এই আলোচনাগুলো রেডিও তো হতো। হ্যাঁ, এবং সেই জন্য আমি বলবো যে রেডিও আসলে খুবই জনপ্রিয়, স্ট্রং, এই এফএম রেডিও খুব স্ট্রং, আমি বলবো খুবই পপুলার এবং ভেরি ইনফ্লুয়েন্সিয়াল একটা মিডিয়াতে আপনার আপনার পরিণত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই, এই যে ধরেন 16-17 সালের পর থেকেই রেডিওর আপনার যে এই যে ইনফ্লুয়েন্স, এই যে অডিয়েন্স, এই যে লিসনার, হ্যাঁ, এটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করে। কারণ ইন দ্য মিন টাইম আমাদের হাতে কি চলে আসে? আমাদের হাতে চলে আসে স্বল্প মূল্যের স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন। হ্যাঁ, আমরা স্বল্প মূল্যের স্মার্টফোনটা আমাদের কাছে চলে আসে উইথ ইন্টারনেট কানেকশন। যখন স্বল্প মূল্যের স্মার্টফোন আমাদের হাতে আসে উইথ ইন্টারনেট কানেকশন, তখন যে গানটা আপনি শোনার জন্য রেডিও টুডে খুলে বসে আছেন, আমার কাছে মনে আছে রেডিও টুডেতে আমি ধরেন ওই যে একটা যে সিনেমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মনে আছে আপনার? একটা সিনেমা এসেছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা। এটাও আপনার তিশা ছিল। হ্যাঁ, ওই সিনেমাতে খুব চমৎকার চমৎকার গান ছিল। হ্যাঁ, বাহির বলে ভেতর আসুক, হ্যাঁ, ভেতর বলে আসুক না, কি চমৎকার চমৎকার গান, খুব দুর্দান্ত সব গান ছিল আর কি। হ্যাঁ, তার কাছে মনে আছে ওই রেডিওর গান শোনার জন্য আমি এফএম রেডিও কানের মধ্যে লাগাই থাকতাম। এই আচ্ছা, ওই ওই রেডিও ওই সিনেমার গান যদি দুটো আসে, আমার খুব স্পষ্ট করে মনে আছে যে ধরেন ওই যে যখন আপনার একটা খুব সিনেমা, ওই সিনেমার নাম হচ্ছে আপনার কি যেন নাম,
ওই যে যে সিনেমা আপনার সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম তারে আর কি, হ্যাঁ। চঞ্চল চৌধুরী সিনেমায় অভিনয় করেছেন, ওই সিনেমার নাম কি ভুলে গেলাম আমি আর কি, হ্যাঁ। তো ওই সিনেমার প্রথম যখন আপনার তার গান মন আপনার পুরা সিনেমা। মনপুরা, হ্যাঁ, ওই সিনেমার প্রথম যখন আপনার গান আপনার রিলিজ হয় আমার কাছে মনে আছে, তখন প্রথম গানটা আমি আপনার রেডিওতে শুনেছিলাম। ওর মধ্যে আপনার খেয়াল করে দেখবেন ওর মধ্যে একটা গান ছিল অর্ণবের। আহ যে গানটা হচ্ছে শুধুমাত্র গিটারের হালকা টিউনে একটা দুর্দান্ত দুর্দান্ত সুরে আপনার গানটা গাওয়া, গানটা মনে হয় আমি একটু ভুলে গেছি আর কি, হ্যাঁ। গানটা কি ছিল, গানটা যাই হোক ওই গানটা প্রথম আমাকে এফএম এ শোনা আর কি, হ্যাঁ, এফএম এ আমি, হ্যাঁ, শোনা। ও আমার সোনার ময়না পাখি, হ্যাঁ, আমার সোনার ময়না পাখি, আপনারা দেখবেন গানটা খুবই চমৎকার। এই গানটা আমি প্রথম প্রথম আমি শুনেছিলাম আসলে এফএম রেডিওতে, হ্যাঁ। তার মনে আছে যখন আমরা আসলে এফএম এফএম শুনতাম, তখন আপনার এই এই গানগুলো কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করতো, এবং আমাদের মিডিয়াম মিডিয়াম অফ লিসনিং ছিল হচ্ছে এফএম রেডিও। ওকে। আচ্ছা, এইটা কিভাবে ডিক্লাইন হলো? এটা ডিক্লাইন হলো বা কমতে শুরু করলো কিভাবে, যখন আমার হাতে আপনার এই স্মার্টফোনটা আসলে উইথ ইন্টারনেট কানেকশন। আপনি খেয়াল করে দেখেন, আমার যখন আপনার খুব খুব আপনার একটা বেলা গান শুনতে ইচ্ছা করে, আমার বাসায় ওয়াইফাই আছে, আমি কিন্তু আসলে ইউটিউবে চলে যাই, আমি কিন্তু এফএম টিউন করি না। ঠিক আছে। আপনিও খেয়াল করে দেখেন, আপনার হলে আপনার ওয়াইফাই আছে, আপনার ডিপার্টমেন্টে ওয়াইফাই আছে, আপনার কোনো একটা গান শুনতে ইচ্ছে করছে, আপনি কিন্তু এফএম এ না যেয়ে আপনি কি করেন, আপনি ইউটিউবে যে গানটা শুনেন। এম আই রাইট? অনেক সময় ফেসবুকে রিলের মতো গানের দু একটা লাইন টাইন শোনা যায়। তো প্রথমত কি হলো, যে এই প্রযুক্তিগত বিকাশ, এই প্রযুক্তিগত বিকাশ কি করলো, আপনার একটা অডিয়েন্সকে আপনার এফএম এর যে হচ্ছে কানেকশন, এফএম এর যে আপনার লিসনিং যে হচ্ছে ট্যালি, সেখান থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসলো। তারপরে সবচেয়ে বড় যে আপনার ক্ষতিটা করলো এই এফএম রেডিও ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তার নাম হচ্ছে কোভিড-19। আমরা জানি কোভিড-19 2019-এর শেষে আপনার ইমার্জ হলো, এবং বাংলাদেশে মনে হয় প্রথম লকডাউন শুরু হলো 2020 সালের মার্চ মাসে, আমি যতদূর যদি ভুল না হয়ে। তো খেয়াল করে দেখেন 2000 মার্চ মাসে লকডাউন শুরু হলো, এবং সেই তো এই বছর তো পুরোটাই তো লকডাউন চললো, এবং সেই লকডাউনটা পরের বছরের জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করলো। এই যে এক বছর টানার সময়, 2020 সাল, এর মধ্যে প্রথম কি ঘটেছে, প্রথম হচ্ছে ইন্টারনেটের বিকাশ ঘটে গেছে। মানুষ ওয়াইফাই পাচ্ছে, মানুষ কম দামে হ্যান্ডস ফ্রি পাচ্ছে, হ্যাঁ, হ্যান্ডসেট পাচ্ছে, ইন্টারনেট পাচ্ছে। মানুষ আপনার এন্টারটেনমেন্টের জন্য, ইনফরমেশনের জন্য রেডিও থেকে সরে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেটাতে ধরা গেল, সেটাতে একবারই বড় ধরনের একটা সমস্যা হলো, যে কেন মানুষ এফএমটা শোনে না। ওই যে প্রথমে আপনাদেরকে আলোচনার সময় বলেছিলাম যে মানুষ এফএম রেডিও কখন শোনে, এফএম রেডিও মানুষ শুনে হচ্ছে রাস্তায় আটকে থাকার সময়, ট্রাফিক জ্যামের সময়। লকডাউন, রাস্তায় কোনো গাড়ি নাই, ঠিক আছে, তাহলে এফএম কে শুনবে? হ্যাঁ, অনেকেই হয়তো এমনিতে শুনেছেন, বাসাতে শুনেছেন, প্রোগ্রাম শুনেছেন, তাতে তা ঠিক আছে, রাতের বেলা শুনেছেন অনেকে, তাও ঠিক আছে। কিন্তু এফএম রেডিওর শ্রোতাদের যে বড় অংশ যারা রাস্তায় থেকে রেডিওটা শুনতেন, সেটা একদমই জিরো হয়ে গেল 2020। ওকে। তারপর আরেকটা কারণ আমি এখানে একটু স্পষ্ট করে দিয়েছি, সেটা কি, সেটা হচ্ছে স্মার্টফোন আর ইন্টারনেট। ওই যে বললাম স্মার্টফোন ইন্টারনেট আপনার ব্যাপকভাবে আপনার সম্প্রসারিত হলো। এই সম্প্রসারিত হওয়ার পরে দেখা গেল যে সেখানে আপনার এফএম রেডিওর প্রতি মানুষের আস্থা বা এফএম রেডিওর মানুষের যোগাযোগটা কমে গেল। এফএম রেডিও বাংলাদেশে না শোনার বা না করার একটা বড় কারণ হচ্ছে পোর পোজ, অর্থাৎ প্রোডাকশন কোয়ালিটি। অর্থাৎ রেডিওতে, এফএম রেডিওতে, বাংলাদেশের এফএম রেডিও ছিল পুরোটাই হচ্ছে আপনার গান এবং কথার বন্ধু স্বর্গস্থ, যাকে আমরা আর জে বলছি, আর জে অ্যান্ড মিউজিক, দোজ টু আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কন্টেন্ট অফ রেডিও। কিন্তু দেখেন, আর জের কথা শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে যায়, একসময় আর ভালো লাগে না। একসময় যে আর জে নীরব আপনার ক্রেজ ছিল, পরে আর জে নীরব অনেকের কাছে বিরক্তির কারণ ছিল। ওকে। তারপর আরেকটা কি কারণ এখানে, এটা এটা শব্দটা এখানে ভুল আছে, এটা ইনোভেশন হবে, হ্যাঁ, এটা ইনোকেশন, ভিটা আগে সি পড়ে গেছে। ল্যাক অফ ইনোভেশন অ্যান্ড কোয়ালিটি। রেডিওতে যে সকল অনুষ্ঠান করার মাধ্যমে আপনার মানুষকে যুক্ত রাখা দরকার, রেডিওতে যুক্ত করে মানুষকে এন্টারটেইন করা দরকার, হ্যাঁ, সেটার একটা বড় ধরনের আপনার একটা ল্যাক দেখলাম, বড় ধরনের একটা আপনার অভাব দেখলাম। ধীরে ধীরে সেটা আবিষ্কৃত হলো, ধীরে ধীরে সেটা মানুষের সামনে প্রকট আকারে দেখা দিল, এবং সেটাকে মিট আপ করার জন্য কোনো ধরনের আপনার প্ল্যান বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপ নিয়ে যারা কাজ করেন তাদের কখনো ছিল না। তো যে কারণে দেখা গেছে যে এই পুরো ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে আপনার
হুমকির মুখে পড়ে গেল। এবং খেয়াল করে দেখেন, এখন যদি বাংলাদেশের রেডিও শোনেন, আজকে বাংলাদেশে এখন রাত 8টার মতো বাজে, এখন রেডিও খোলেন, আপনি যদি রাত 11টার দিকে রেডিও খুলে দেখেন প্রত্যেকটা রেডিওতে ভূতের অনুষ্ঠান হচ্ছে, ভূতের গল্প। এবং কেউ যদি ধরেন মঙ্গল গ্রহ থেকে এসে বাংলাদেশে এসে এফএম রেডিও শোনে রাতের বেলা, ও মনেই করবে বাংলাদেশে ভূত ছাড়া আর কোনো কিছু নাই। বাংলাদেশে ঘরে ঘরে আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, বাংলাদেশে ঘরে ঘরে হচ্ছে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস, বাংলাদেশের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ভূত ঘুরে বেড়ায়। বুঝতে পেরেছেন, ভূত ছাড়া কোনো কিছু নাই। হ্যাঁ, ওকে, মানুষের যে আপনার এই এই যে আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, প্যারানর্মাল ওয়ার্ল্ড, হ্যাঁ, এটার প্রতি মানুষের আগ্রহ আছে। কিন্তু এটা যখন বেশি আপনাকে খাওয়াতে যাবেন, কোনো কিছু বেশি খাওয়ালে তো বদহজম হবেই, কোনো কিছু বেশি খাওয়ালে তো আপনার অরুচি জাগবেই। তো আমার কাছে মনে হয় এই ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই গল্প, এই আফনান ভাই, এই ওই ভাই, তার কাছে ভূতের গল্প, এর কাছে ভূতের গল্প, ওই একই কাহিনী, ওই ভূতের বাড়ি, এখানে গেলাম, ওই আপনার সাদা কাপড়ে ভূত দেখা গেল, হ্যাঁ, ওই এসে অদৃশ্য হয়ে গেল, এই একই গল্প ধরেন 4-5 বছর ধরে সবাই রেডিও চালাচ্ছে। এবং আমার কাছে কিছুটা দিন ভালো লাগতে পারে, 2-4 দিন ভালো লাগতে পারে, কিন্তু তারপরে যে আসলে আপনি এটার প্রতি বীতশ্রদ্ধ হতে বাধ্য, এখান থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য। যারই বিকল্প আমরা দেখি অন্য জায়গায় আমি আলোচনায় আসছি, তাকে ছোট্ট করে বলি যে এই যে এফএম রেডিও নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি আপনাদের এখানে একটা কপি দিয়েছি, যে কপিটা অলরেডি আপনাদের শেয়ার করা আছে। এটা হচ্ছে বাংলাদেশ মিডিয়া রিফর্ম যে কমিশন, হ্যাঁ, সেই কমিশনের রিপোর্ট। এই রিপোর্টটা আমার হাতের কাছে আছে, ছোট দেখুন। এটা মানে একটু ঝাপসা দেখাচ্ছে, আমি তো নিজেই ঝাপসা করেছি আর কি। হ্যাঁ, তো এই এই মিডিয়া রিফর্মের যে রিপোর্টটা এখানে আছে, এটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি আহ, আপনাদের সিআরকে। এখানে আপনার এফএম রেডিও নিয়ে কিছু সুপারিশের কথা বলা হচ্ছে, এফএম রেডিওর কিছু আপনার আলোচনা আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশে এফএম রেডিও ল্যান্ডস্কেপ নিয়ে নানা কিছু জানার জন্য আপনারা এই এই ছোট্ট 2টা পেজ একটু পড়ে নেবেন। এখানে এফএম রেডিও সম্পর্কে একটা খুব চমৎকার সিনopসিস আছে। এবং পরের দিকে আপনার কয়েকটা সুপারিশ, যেখানে আপনার এই গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন সুপারিশ, সেখানেও এফএম রেডিওর সুপারিশ আছে। সেখান থেকে আপনারা এফএম রেডিওকে নিয়ে গভর্নমেন্টের কি সুপারিশ, সরি কমিশনের কি সুপারিশ সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, সেটা আপনারা একটু দেখে নেন। ওকে, একটু সামনের দিকে আসি। আমি আমি কলকাতার এই রেডিওর খুব ভক্ত, যার নাম হচ্ছে আহ রেডিও মির্চি। রেডিও মির্চি বাংলা, এটা রেডিও মির্চি আপনার মুম্বাইও আছে, অনেকগুলো শাখা আছে। তো এই রেডিও যে আপনাকে বললাম না, যে ল্যাক অফ ইনোভেশন, ল্যাক অফ কোয়ালিটি প্রোডাকশন, হ্যাঁ, আপনি যদি এই এফএম রেডিওর কন্টেন্ট গুলো যদি আপনারা শোনেন, হ্যাঁ, এই এফএম রেডিওর কন্টেন্ট গুলো আপনারা শোনেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই রেডিও গুলো আপনার কত চমৎকার, কত সুন্দর, হ্যাঁ, কত দুর্দান্ত ভাবে আপনার এই রেডিও গুলো আপনার কন্টেন্ট তৈরি করে। হ্যাঁ, এখানে সানডে সাসপেন্স মানে হচ্ছে আপনার ওই যে আমি বললাম ভূত প্রেতের গল্প, এবং ভূত প্রেতের গল্পের ক্ষেত্রে আপনার তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক যে চরিত্র, তারানাথ তান্ত্রিক চরিত্র তো আপনার ভারতীয় ভারতীয় শিল্প সংস্কৃতি সাহিত্যের একটা বড় ধরনের চরিত্র আর কি। হ্যাঁ, এই তারানাথ তান্ত্রিকের চরিত্র কি দুর্দান্ত ভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, কি দুর্দান্ত ভাবে গল্পগুলো বলা হয়েছে, সেগুলো প্রোডাকশন কত চমৎকার, কি দুর্দান্ত সাউন্ড ইফেক্টের ব্যবহার। হ্যাঁ? এটা যদি আপনি এফএম রেডিও শোনেন, আপনি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি এই রেডিও মির্চির আপনারা যদি সানডে সাসপেন্স প্রোগ্রামটা শোনেন, আপনারা দেখবেন এই খুবই খুবই দুর্দান্ত, এটা আপনাদের আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তারপর দেখেন ওই 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 রেডিও গুলোতে আপনার যে মিউজিকের প্রোগ্রাম গুলো হয়, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম গুলো হয় দুর্দান্ত। আমার কাছে মনে হয় কোয়ালিটির থেকে তারা অনেক এগিয়ে বাংলাদেশের তুলনায়। সেখানে প্রেম.কম নামে একটা গল্পের অনুষ্ঠান হয়, সেই প্রেম গল্প একটা পুরাতন গল্প নয়, একদম নতুন গল্প। আপনারা খেয়াল করে দেখেন, আমরা আমরা অনেক সময় মনে করি যে আমরা কি খালি সাহিত্য, প্রেম, ভালোবাসা, ধোঁকা এগুলো কি সাহিত্যেই পড়বো, এটা কি আমাদের জীবনে নাই? আমাদের জীবনে কি নতুন নতুন ঘটনা ঘটছে না? আমাদের জীবনে কি খুব আকর্ষণীয়, খুব আপনার হৃদয় বিদারক, খুবই গুরুত্বপূর্ণ প্রেম, ভালোবাসা, মানবিক সম্পর্কে ঘটনা ঘটছে না? এই যে তরতাজা ঘটনাগুলো, সেই তরতাজা ঘটনাগুলো খুব সুন্দর করে আপনার এই রেডিওতে আপনার তুলে ধরা হয়। হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা 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 জানি, এবং এই গল্পগুলো খুব দুর্দান্ত। যেমন আমি 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 নিজে আপনাদের একটা গল্প বলতে পারি। আমার মনে আছে দৈনিক প্রথম আলোতে একজন ভদ্রমহিলা কাজ করতেন ফিচার বিভাগে। তার হাজবেন্ড তার হাজবেন্ড আপনার এভারেস্টে চড়তে গিয়ে নিখোঁজ হয়ে যান। এটা মনে হয় 2010-11 সালের দিকে আর কি। হ্যাঁ, 2 জায়গায় নিখোঁজ হয়ে যান। এবং যখন এই খবরটা প্রথম বাংলাদেশের মিডিয়াতে ব্রেক হয়, আমি সেদিন প্রথম আলোতে ছিলাম, এই ভদ্রমহিলা আমার সামনে ছিল। হ্যাঁ, তো সেই ভদ্রমহিলার যে আকুতি, সেই ভদ্রমহিলার যে কান্না, সেই ভদ্রমহিলার তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য যে চেষ্টা, এটা আমার চোখের সামনে ঘটেছে। এবং বিশ্বাস করেন, আমি যদি ভালো সাহিত্যিক হতাম, আমার যদি ভালো লেখার সামর্থ্য থাকতো, আমি যদি গল্পটা লিখতে পারতাম, এটা খুব দুর্দান্ত একটা গল্প হতো। মানে দ্যাট লেডি, she did not know what happened to her husband.
তার হাজবেন্ডের সাথে কি হয়েছে তিনি জানেন না, খালি তিনি এটুকু জানেন তার হাজবেন্ড পাহাড়ের প্রতি তার ভালোবাসা ছিল, এভারেস্টের প্রতি ভালোবাসা ছিল, তিনি বহু টাকা পয়সা খরচ করে আপনার এভারেস্টে চড়ার জন্য গিয়েছিলেন, যে তার হাজবেন্ড নিখোঁজ হয়ে গেছেন এবং তার ডেড বডি খুঁজে পাওয়া যায়। এবং বিশ্বাস করে সেই ভদ্রমহিলা এখন অপেক্ষায় আছেন যে কোন একদিন তার হাজবেন্ড বাসায় চলে আসবে। কবর হয়নি, মারা মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। এবং দ্যাট লেডি, এটা করেছে 2010-11 সালে, দ্যাট লেডি এখনো যদি তার সাথে আমার কখনো দেখা হয়, আমার কাছে মনে হয় শি ইজ রেডি টু 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 রিজয়েন উইথ হার হাজবেন্ড। এই দুর্দান্ত গল্প। হ্যাঁ, তো এই নতুন নতুন গল্পগুলো আপনার এই রেডিওতে সম্প্রচার করা হয়। এবং বাংলাদেশের এফএম রেডিওর একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে খুবই মানসম্মত রেডিও শিল্পীর অভাব। আপনারা যে ভদ্রলোককে দেখছেন এখানে, এর নাম হচ্ছে, আপনারা সবাইকে চেনেন, হ্যাঁ, এর নাম হচ্ছে মীর আফসার আলী। হ্যাঁ, মীর নামে বেশি পরিচিত, মিরাক্কেলের মীর। হ্যাঁ, এই মীর। এই ভদ্র হ্যাঁ, এই ভদ্রলোককে মিরাক্কেলের মীর বলে আপনারা যেমন চেনেন, এই ভদ্রলোক কিন্তু আদৌতে একজন রেডিও অন্তপ্রাণ মানুষ। হ্যাঁ, তিনি রেডিওতে আরজে হিসেবে কাজ করেছেন প্রায় মনে হয় 20-22 বছর। হ্যাঁ, কলকাতাতে তার কণ্ঠ শুনে মানুষজন আপনার সকালে ঘুম থেকে উঠতো, বা ঘুম থেকে উঠে রেডিওতে যার কণ্ঠ প্রথম শুনতেন সে হচ্ছে এই মীর আফসার আলী। তিনি একাধারে তিনি হচ্ছেন রেডিওর আরজে, তিনি একজন অভিনয় শিল্পী, তিনি একজন উপস্থাপক, অনেক ক্ষেত্রে ভালো লেখক, অনেক ক্ষেত্রে দিন শেষে তিনি একজন খুবই সৃজনশীল সৃজনশীল গুণী মানুষ। আপনার খেয়াল করে দেখেন, বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রি এরকম আপনার 15-20 বছর, সরি, এরকম প্রায় 20 বছর ধরে চলছে। বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম একজন গুণী মানুষ এবং রেডিও অন্তপ্রাণ মানুষ আমরা কিন্তু পাই। কিছু আরজে অবশ্যই ছিলেন, সে আরজেরা অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু আরজেরা যারা আপনার এরকম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সম্পর্কে নানা ধরনের তথ্য আমাদের সমাজে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে, বা তাদের সম্পর্কে, তাদের ব্যক্তিগত চরিত্র, তাদের আপনার নানা ধরনের তথ্যপত্র আমরা পাই, যেগুলো হচ্ছে আপনার খুব একটা আপনার ভালো কিছু নয়। তো আমি বলবো দিন শেষে ধরেন এই রেডিওতে কিছু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুণী, সৃজনশীল, যারা আপনার বাচিক শিল্পী মানে কণ্ঠ যোদ্ধা, যারা খুব ভালো করে উচ্চারণ করতে পারেন, সুন্দর করে কথা বলতে পারেন, সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। রেডিওতে তো আপনার কথা ছাড়া কিছু নেই, উচ্চারণ ছাড়া কোনো কিছু নেই। তো এই যে রেডিও অন্তপ্রাণ যে মানুষের প্রয়োজন হয়, এমন মানুষের অভাব কিন্তু বাংলাদেশে প্রকট। এবং যে কারণে বলবো আমাদের এই রেডিও শিল্পটার যেভাবে আপনার সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা আপনার সেটা আপনার সেভাবে এগোয়নি। এই কোর্সের এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে, স্যার। একটু শেষ করি। এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু আপনার ইয়ে দিয়েছি, কিছু পত্রিকার কাটিংস দিয়েছি আপনাদের গ্রুপে শেয়ার করে। আপনারা সেগুলো অবশ্যই পড়বেন। এবং এই টপিকটার পড়াশোনাটা হবে তিনটা ভাবে। কি তিনটা ভাবে? একটা হচ্ছে বাংলাদেশে এফএম রেডিওর শুরুর দিককার ইতিহাস, মানে শুরুর দিকের আপনার বিষয় নাম্বার 1, এফএম রেডিওর বিকাশের পর্ব, এবং এফএম রেডিও আপনার তার মার্কেটটা হারানো, অর্থাৎ এফএম রেডিও ডিক্লাইনেশন, অর্থাৎ এফএম রেডিও আপনার শেষ হয়ে যাওয়ার যে চরিত্র, সেটা নিয়ে আপনারা তার ভিত্তিতে আপনারা পড়াশোনা করবেন। প্রথমে উদ্ভব বিকাশ, এর মধ্যে লাইসেন্সিং থেকে শুরু করে সবকিছু আসবে, প্রযুক্তিগত সম্পর্ক আসবে। শেষে হচ্ছে মাঝখানের হচ্ছে আপনার স্বর্ণযুগ, এটা আমরা 2008 থেকে 2014-15 সাল পর্যন্ত বলছি। সেই স্বর্ণযুগের কারণ, স্বর্ণযুগের বিকাশের আপনার পদ্ধতি, সেগুলো। আর তারপরে হচ্ছে ডিক্লাইন করা, অর্থাৎ ধীরে 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 আপনার ম্রিয়মাণ হয়ে যাওয়া, বা ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রির যে মন্দাভাব, সেটার কি কারণ, সেটার কি পরিস্থিতি, সেটা আপনারা আলাপ করবেন, সেটা পড়বেন। এবং সে পড়ার জন্য আপনার সোর্স হচ্ছে আমার এই লেকচারটা আপনারা অডিও ভিজুয়াল কপি পেয়ে যাবেন। সাথে হচ্ছে আপনাদের জন্য আমি কিছু মেটেরিয়াল শেয়ার করেছি আপনাদের ফেসবুকের গ্রুপে, সেখান থেকে আপনারা পড়বেন। এবং এই তিনটা স্লটে আপনারা পড়বেন, যে তিনটা স্লটে পড়ার মাধ্যমে আমরা এই টপিকটার সার্বিক প্রস্তুতি গ্রহণ করব। কেউ একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্লিজ আপনি প্রশ্ন করতে পারেন। স্যার, প্রশ্ন না আর কি। মীর আক্কেলের যে মীরের কথা বললেন না, উনি আর কি আমার জানা মতে এখন রেডিও মির্চিতে নেই। এখন এখন নেই, উনি, এখন নেই। হ্যাঁ, উনি নিজস্ব একটি চ্যানেল খুলছেন আর কি। ওটার নাম মেবি গপ্প মীরের ঠেক, এরকম জাতীয় কিছু। আপনি একদমই ঠিক বলেছেন। উনি উনি এখন রেডিও মির্চিতে নেই, উনি গল্প মীরের ঠেক নামে একটা অডিও, বা অনেক ক্ষেত্রে ভিজুয়াল হচ্ছে আপনার প্রোডাকশনের একটা হাউস করেছেন, যার নাম হচ্ছে গপ্প মীরের ঠেক। সেটা ওখানে অনেক জনপ্রিয়। এবং সেখানে অডিও স্টোরি টেলিং এর ক্ষেত্রে গপ্প মীরের ঠেক এখন কলকাতাতে আমি বলবো ট্রেন্ডিং, তারা এখন অনেক অনেক ভালোভাবে কাজ করছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর কারো কোনো প্রশ্ন? মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানেন, আপনারা কোনো প্রশ্ন করেন না, এই প্রশ্ন স্যার, করার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, প্লিজ।
স্যার, বাংলাদেশে যে রেডিও চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে বাট তাদের লাইসেন্স আছে, যদি তারা ভবিষ্যতে চায় তাহলে কি তারা আবার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে? আচ্ছা, এটা এটা হয়তো তাদের লাইসেন্সিং এর শর্ততে কি লেখা আছে আমার জানা নেই, কারণ লাইসেন্সিং এর শর্তটা তো আমি জানি না। তবে আমার ধারণা হচ্ছে কিছু এরকম সম্প্রচারের যেগুলো মাধ্যম, তারা যদি একটা নির্দিষ্ট পরিমাণ সময় যদি অফ এয়ারে থাকে, তারপরে মনে হয় তাদের লাইসেন্সটা ইনভ্যালিড হয়ে যায়। এটা হতে পারে 5 বছর, 6 বছর, 10 বছর, এমন হতে পারে। কিন্তু আসলে আমার এক্স্যাক্টলি এই ধরনের নীতিমালা আপনার লাইসেন্সে কি লেখা আছে, এক্স্যাক্টলি কতদিন না অন এয়ারে থাকলে লাইসেন্স ইনভ্যালিড হয়ে যাবে, এটা এক্স্যাক্টলি টেনিওর বা এক্স্যাক্টলি আপনার ওটাকে কি বলে, টার্মস অফ প্রেফারেন্সটা আমার জানা নেই। আর কারো কোনো প্রশ্ন? আর স্যার, কারো আমার কোনো আরেকটা প্রশ্ন? প্রশ্ন আছে। হ্যাঁ। স্যার, আমরা প্রথম দিকে একটা প্যাসেজে পড়ছিলাম এফএম ব্রডকাস্টিং এবং রেডিও ব্রডকাস্টিং দুইটা শব্দ। তো এই দুইটা শব্দের মধ্যে কি কোনো ভিন্নতা আছে কিনা? না, এটাও এটাও ব্রডকাস্টিংই, এটাও তরঙ্গের মাধ্যমেই আপনার ব্রডকাস্ট হয়, কিন্তু এটাতে ধরেন টেকনোলজিক্যাল যে পার্থক্য, যেমন ধরেন এএম এবং এফএম, সেটার একটা ব্যাপার আছে, এটা একদম টেকনিক্যাল ব্যাপার। আমি আসলে সত্যি কথা বলতে এই টেকনিক্যাল ব্যাপারটা আমি নিজেও খুব ভালো বুঝি না। আমি যদি আপনাদেরকে বলি আমি খুব ভালো বুঝি, এটা একটু বাড়িয়ে বলা হবে। আমি খুব ভালো বুঝি না, যদিও তারপর আপনি প্রশ্নটা করেছেন। আমি আগামী দিন খুব করে চেষ্টা করব যাতে হচ্ছে এফএম এর যে আপনার তরঙ্গ প্রক্রিয়াটা, অর্থাৎ এফএম কিভাবে আপনার এফএম সম্প্রচারিত হয়, সেটা আমি আপনাকে আগামী ক্লাসে জানার চেষ্টা করব। স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, প্লিজ। স্যার, হচ্ছে ইয়ারফোন ছাড়া ফোনে আপনার হচ্ছে এফএম রেডিও মানে হয় না কি জন্য এটা? ইয়ারফোন ছাড়া? আপনার ফোনে রেডিও চালু হয় না এটা? আমি বুঝলাম না আপনার প্রশ্নটা। স্যার, ইয়ারফোন না মানে ইউজ করলে আপনার হুম। ফোনে হচ্ছে এফএম রেডিওটা আপনার চালু হয় না, এটা কি জন্য স্যার এটা কোশ্চেনটা? এটা যে কি জন্য সেটা আমি জানি না, কারণ হচ্ছে ধরেন আমিও যখন আপনার নোকিয়া ফোন ইউজ করতাম তখন ইয়ারফোনের ওই কানেকশনটা লাগিয়ে তারপরে আপনার লাউড স্পিকার দিয়ে রেডিও সেটা শোনা যেত আর কি। হ্যাঁ, আবার কিছু কিছু রেডিওতে হয়তো ইয়ারফোনের কানেকশনটা না করেও চালু হতো, এটা তো এটা ফিচারের ব্যাপার, অপশনের ব্যাপার আর কি। হ্যাঁ, কিন্তু এটা কোন অপশন কি জন্য কি করা হয়েছে এটা তো আসলে আমার এক্স্যাক্টলি জানা নেই। হ্যাঁ। স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ বলেন। স্যার বাংলাদেশে এই বাংলাদেশে? বাংলাদেশে এই যে রেডিও মাঝ বরাবর অনেক উন্নত হয়ে গেছিল আর কি ওই সময় আর কি বাংলাদেশে, তাও সম্পূর্ণ এলাকায় আর কি রেডিও সিগন্যাল পাওয়া যায় না। এমনকি এখনো আর কি বাংলাদেশে সব জায়গায় রেডিও সিগন্যাল অ্যাভেলেবল না। এটার হুম। কারণটা কি? আপনাকে বলতে হবে সব জায়গায় এফএম রেডিও সিগন্যাল অ্যাভেলেবল না। হ্যাঁ, বাংলাদেশ বেতারের যে ফ্রিকোয়েন্সি, সেটা তো আপনাদের এএম মডুলেশনে তো আপনি সব জায়গায় শুনতেই পান। এফএম রেডিও যখন বিকশিত হয়েছে, এফএম রেডিও তো আপনার নির্দিষ্ট যন্ত্রপাতির মাধ্যমে তরঙ্গটা সম্প্রসারণ করতে হয়। তো নির্দিষ্ট যন্ত্রপাতির মধ্যে বিভিন্ন জেলা শহরে, বিভাগীয় শহরে সম্প্রসারণের জন্য আলাদা যন্ত্রপাতি আপনার স্থাপন করতে হয়। ঠিক আছে। যেহেতু রেডিওটা শুরুর দিকে আপনার যখন জনপ্রিয় ছিল, তখন রেডিও টুডে, চিটাগং, খুলনা, ইভেন কি বগুড়া, এই শহরগুলোতে আপনারা তাদের স্থানীয় আপনার স্টুডিও স্থাপন করেছিল এবং স্থানীয় ফ্রিকোয়েন্সির ব্যবস্থা করেছিল। সে কারণে ওই সকল শহরগুলোতেও বা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও আপনার রেডিও টুডে আপনার এফএম তরঙ্গে শোনা যেত। কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন এটা ভায়াবল হচ্ছে না, যখন দেখা গেল যে এটা আসলে লাভজনক হচ্ছে না, তখন তারা এই স্টেশনগুলো বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে এফএম ফ্রিকোয়েন্সি আপনার সংকুচিত হয়ে আসে। যে কারণে সব জায়গায় এফএম রেডিও শোনা যায় না। হয়তো দেখা যাবে যে খুলনা শহরে এফএম রেডিও টুডে শোনা যায়, হয়তো ফুর্তি শোনা যায় না, অথবা এবিসি শোনা যায় না, অথবা রেডিও ঢাকা শোনা যায় না, রেডিও ঢোল শোনা যায় না, অথবা যায়। যাদেরটা যায় তারা হচ্ছে ফ্রিকোয়েন্সির যন্ত্রপাতি বা ফ্রিকোয়েন্সির ব্যাপারগুলোকে আপনার এনশিওর করেছে। যাদেরটা যায় না তারা ফ্রিকোয়েন্সি সম্প্রসারণ করতে পারেনি বা সম্প্রসারণ করা হয়নি, সে কারণেই তারা পারে, সে কারণেই তাদেরটা শোনা যায়। এনিথিং এলস ফর দ্য টুডেস ক্লাস? আর কেউ কিছু জিজ্ঞাসা করতে স্যার চান? রেডিও রেডিও চ্যানেল যেগুলো আছে এরা আর কি স্যার কিভাবে অর্থ উপার্জন করে? রেডিও চ্যানেল নয়, বলা হয় রেডিও স্টেশন। রেডিও স্টেশনের অর্থ উপার্জনেরও মূল কথা হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ, রেডিও স্টেশন গুলোতেও আপনার বিজ্ঞাপনের মাধ্যমেই তারা আপনার রেডিও স্টেশন চলে, এবং খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা রেডিওতে নানা ধরনের বিজ্ঞাপন আপনার সম্প্রচার হয়। হ্যাঁ, রেডিওর সম্প্রচার হয়। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা আহ, বাংলাদেশ চ্যানেল আই যে কর্তৃপক্ষ, তাদের একটা রেডিও আছে, তাদের রেডিও ভূমি। এটা কেউ কখনো শুনছেন? শুনছেন এই রেডিওটা? জি না জি স্যার। স্যার। জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, এই রেডিওটা আমি একদিন শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত হয়ে, খালি ধরেন আমি আমার মোবাইলটা ছুঁড়ে মারি নাই,
বুঝতে পারছেন? মানে রেডিওর কেউ যদি আমার সামনে থাকতো, আমি হয়তো থেকে মত মারামারি হয়ে যেতে পারতো। কেন জানেন? এই রেডিওতে আমি শুনতাম হচ্ছে খেলাধুলার ধারাভাষ্য। ওকে। এবং কি পরিতাপের বিষয় জানেন, ওরা খেলাধুলার ধারাভাষ্য প্রত্যেকটা বলে বলে একটা বিজ্ঞাপন বলে। ধরেন কেউ একটা 1 রান নিছে, ওরা বলতেছে আপনার এটা হচ্ছে ধরেন আহ এটা ধরেন গ্লোবাল গ্লোবাল বিস্কিট 1 রান। কেউ 4 মারছে, এই তো 4 হলো, এই 4 হচ্ছে ধরেন ওয়ালটন টিভি 4। ধরেন না 6 মারছে, আরে বিগ 6 মারছে, এই 6 হচ্ছে ধরেন, দর্শক আপনারা এখনই দেখলেন যে এই তৌহিদ হোসেন যদি একটা 6 মারলেন, আমরা পেয়ে গেলাম আরেকটি ওয়ালটন টিভি 6। তার মানে হচ্ছে ওই যে প্রত্যেকটা কথায় কথায় তারা আপনার সেই বিজ্ঞাপনের নাম নিচ্ছে, তার উপর ভিত্তি করে তারা আয় করে। এবং টেলিভিশনে, রেডিওতে যখন তারা খেলাটা সম্প্রচার করছে, তখন যে এই যে আপনার প্রত্যেকটা খেলায় খেলায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনার বিজ্ঞাপন বলছে, তার জন্য তারা আপনার টাকা পায় তাদের কাছ থেকে আর কি। এবং এটা এতটাই বেশি মাত্রায় চলে গিয়েছিল, এতটাই আপনার বিরক্তিকর মাত্রায় চলে গেছিল, পরবর্তীতে মানুষজন রেডিওতে খেলা শোনাই বন্ধ করতেছে। তারা এখন কি করে, ইউটিউবে আপনার যে বিভিন্ন লোক আপনার খেলার ধারাভাষ্য দেয়, তারা এখন সেখানে চলে গেছে। বুঝতে পেরেছেন? আপনার খেয়াল করে দেখবেন, রেডিওতে যদি এফএম স্টেশনের রেডিও যদি খেলার ধারাভাষ্য শোনেন, দেখবেন ওরা লাইনে লাইনে বিজ্ঞাপন বলে। বুঝতে পেরেছেন? এখান থেকে তারা আয় করে। তারপর ধরেন একটা প্রোগ্রাম, গানের অনুষ্ঠান, স্যান্ডিলিনা সোপ গানের অনুষ্ঠান, ওকে, মেরিল মেরিল ট্যালকম পাউডার গানের অনুষ্ঠান, সেখান থেকে তারা বিজ্ঞাপনের টাকা পায়। ওকে। এবারে মধ্যরাতে আপনার ওই যে কোনো আর যে গল্প করছে আর কি, হ্যাঁ, ধরেন তখন ভালোবাসার কোন প্রোডাক্ট, আর্চিস গ্যালারি ভালোবাসার রাত, হ্যাঁ, আবার কিছু বললো ধরেন এই ব্র্যান্ডের চকলেটের ভালোবাসার রাত, হ্যাঁ, অন্য ধরনের কোনো সামগ্রীর ভালোবাসার রাত, এই এই বিজ্ঞাপন থেকে তারা টাকাটা পায়। এটাই হচ্ছে প্রথম প্রধান সোর্স। তবে এই সোর্সটা অনেক কমে গেছে, এই সোর্সটা অনেক শ্রিঙ্ক হয়েছে, এই সোর্সটা অনেক স্টপ হয়েছে। যে কারণে যে কারণে আপনার রেডিওর রেভিনিউ কমে গেছে, এবং রেডিও ইজ অলমোস্ট ডাইং। আই মিন দ্য এফএম রেডিও অলমোস্ট ডাইং ইন বাংলাদেশ। আগামীতে তারা যদি তাদের রেভিনিউ জেনারেশনে আপনার ভালো ধরনের কোনো আপনার ইনোভেশন না আনতে পারে, এটা আহ উম, আরো আপনার পতনের দিকে যাবে আর কি। আর কারো স্যার কোনো প্রশ্ন টিআরপি নিয়ে আমাদের? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, টিআরপি নিয়ে প্রশ্ন। টিআরপি জিনিসটা কি স্যার আসলে, আর এইটা কিভাবে কাউন্ট করা হয়? টেলিভিশন টিআরপি হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট। হ্যাঁ, টেলিভিশন রেটিং পয়েন্ট। আমি আগামী দিন আপনাদেরকে এটা আলাপ করবো ক্লাসে, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আর কারো কোনো প্রশ্ন না হলে আমরা শেষ করি, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমাদেরকে আপলোড করতে হবে। 1 ঘন্টার কন্টেন্ট আপনাদের জন্য। আমার ধারণা পরবর্তী সময় আপনারা যদি শোনেন, আপনাদের অনেক কাজে লাগবে, তাই না? আমাদের ভিডিওটা কাজে লাগে না? কাজে লাগে। অবস্থায় কিরকম প্রভাব ফেলতো কারো কোনো প্রশ্ন? বুঝছেন? জি স্যার, আমার ওকে। লাস্ট একটি প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। এইবার তো গেছে। আরজের বিষয়টা আমি বুঝতে পারি না আর কি, মানে আরজে কাদেরকে বলা হয় এবং মানে কিভাবে স্বীকৃতি প্রাপ্ত হন এরা, এটা একটু ক্লিয়ার করতে আচ্ছা, পারবেন? রেডিওতে রেডিও আর যে মানে হচ্ছে রেডিও জকি। রেডিও জকি মানে হচ্ছে যে হচ্ছে আপনার রেডিওর একটা অনুষ্ঠান, বিশেষত গানের অনুষ্ঠান, আপনার গানের অনুষ্ঠান হচ্ছে আপনার পরিচালনা করে। রেডিও জকি, জকি আসছে হচ্ছে আপনার ওই যে আপনারা জানেন না, জকি মানে যে উট চালায়, উট পরিচালনা করে যে আর কি, হ্যাঁ, যে পরিচালক, হ্যাঁ। ধরেন ওই যে আমরা বলি যে উটের জকি, উটের উপরে একদিন দাঁড়িয়ে থেকে উট পরিচালনা করেন না? তো এই রেডিওর জকি মানে যে রেডিও যে পরিচালনা করে বা একটা অনুষ্ঠান যে পরিচালনা করে, আর যে বলে বাংলায় যাকে আমরা বলি কথার বন্ধু, হ্যাঁ। যারা কি করে, তারা আপনার রেডিওতে আপনার সাথে গল্প করে, নানা তথ্য শেয়ার করে, গান শোনায়। দোজ আর নেমস অ্যাজ এ আর জে। ওকে। দোজ আর নেমড অ্যাজ এ আর জে। তো এই আর যেটা একসময় খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন বাংলাদেশে আর কি, হ্যাঁ। তো so তাদের বিষয়ে আলাপ করা যেতে পারে, আমি আরেকদিন বিস্তারিত ভাবে তাকে আপনার আলাপ করবো। ওকে। এটা আপনার টেলিভিশনে বলে হচ্ছে ভিজে। ভিজে মানে ভিডিও জকি, হ্যাঁ। এই যে আপনার মালাইকা অরোরাকে দেখেন না, হিন্দি সিনেমার নায়িকা, 50 বছর ভর্তি হয়ে গেছে, নানা মডেল রিলস দেখা যায়। মালাইকা অরোরা আপনার একসময় আপনার এমটিভিতে আপনার ভিডিও জকি ছিলেন, হ্যাঁ। এই ভিডিওর গানের অনুষ্ঠান আপনার অ্যাঙ্করিং করতেন। দে আর কল্ড অ্যাজ মালাই। ভিজে। মালাইকা অরোরাকে চেনেন? জি চিনবেন। স্যার। জি স্যার। জি স্যার। আপনারা চিনবেন। হ্যাঁ, মালাইকা অরোরা খান ওই যে সালমান খানের বড় ভাইয়ের ওয়াইফ ছিলেন, হ্যাঁ, জি। আরবাজ খানের ওয়াইফ ছিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ। ওই যে ছাইয়া ছাইয়া গানটা শোনেন নাই? চলে ছাইয়া ছাইয়া ছাইয়া, জি আই স্যার, থিঙ্ক শাহরুখ খানের সাথে। ও, এটা আপনারা জানেন না। ওকে, আমরা শেষ করি, হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউ আর সো নাইস, আপনারা আমাকে কাইন্ডলি সময় দিয়েছেন আপনাদের ক্লাসে।
আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এই ভিডিওটা আমি আপ করে দিব। নিশ্চয়ই আগামী মঙ্গলবার আপনাদের সাথে দেখা হবে। পরবর্তী সময়ে আমাদের পড়াশোনাগুলো এগিয়ে নিব। আমি আপনাদের শেষবারের মতো বলছি, এই স্যার কালকে টপিকটার কি জন্য, ক্লাস হবে? নো কালকে ক্লাস হবে না। এই টপিকটার জন্য হচ্ছে আমার যে ভিডিওটা আমরা ক্লাসটা করলাম, এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সাথে হচ্ছে আমি আপনাদেরকে বাংলাদেশের গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টের একটা কপি দিয়েছি, সেখানে কিছু পেজ সিলেক্ট করে দিয়েছি, সেটা আপনারা পড়বেন। আর সাথে জি স্যার। বাংলাদেশের এফএম রেডিওর ভবিষ্যৎ নিয়ে, এফএম রেডিওর বর্তমান নিয়ে কয়েকটা নিউজ পেপারের আর্টিকেলের লিংক আমাদের ফেসবুকের পেজে আমি দিয়েছি, সেটা আপনারা ফলো করবেন। তাহলে স্যার আপনাদের এই কোর্সের পড়তে কোনো সমস্যা হবে স্যার না। স্যার পেজ রিকোয়েস্ট পাঠাইছিলাম স্যার, এটা একটু অ্যাকসেপ্ট করেন আমার। ওকে, স্যার থ্যাংক ওটা ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা আমি দেখবো নি। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করি যদি আপনার আপত্তি না থাকে। জি স্যার। ওকে, ইয়েস থ্যাংক ইউ সো ইয়েস স্যার। মাচ ফর দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ডে। আপনাদের সাথে আমার দেখা হবে, আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আগামী আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা অনেক ভালো থাকবেন।